আসসালামু আলাইকুম সকলকে। আমাদের কেমিস্ট্রি মূল বই সিরিজের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা রাসায়নিক পরিবর্তন অর্থাৎ আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা জানো যে এখানে কেপিকেসি পিএইচ এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এবং এই চ্যাপ্টার থেকে যেরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে ওইরকম থিওরিটিক্যাল প্রশ্ন ক খ এবং এমসিকিউতে কিন্তু ভালো রকম প্রশ্ন আসে। তাই এই চ্যাপ্টারটা আমাদের মূল বই আয়ত্ত থাকা অনেক বেশি জরুরি। তাহলে আমরা ডিরেক্টলি হচ্ছে এই চ্যাপ্টারটা পড়া শুরু করব। তো এই চ্যাপ্টারটার সম্পর্কে একটু যদি ওভারভিউ দিই তাহলে এই চ্যাপ্টারের শুরুতে আছে হচ্ছে তোমার রাসায়নিক গতিবিদ্যা অর্থাৎ তোমার বিক্রিয়ার হার ধ্রুবক এগুলা নিয়ে আলোচনা করা আছে, বিক্রিয়ার ক্রম, ঠিক আছে। এন্ড এরপরে হচ্ছে তোমার রাসায়নিক সাম্যাবস্থা, তার উপরে হচ্ছে তোমার কেপিকেসি লাসাতিলার নীতি, এই জিনিসগুলো আলোচনা করা আছে এবং লাস্ট পার্টে হচ্ছে পিএইচ এবং একদম লাস্টের দিকে তাপ রসায়ন নিয়ে আলোচনা করা আছে। তাহলে এই হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ওভারভিউ। তাহলে আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের প্রথম টপিকে চলে যাব। আমাদের এই চ্যাপ্টারটা শুরু হয়েছে ভাইয়া গ্রিন কেমিস্ট্রি দিয়ে, যে আমরা কেমিস্ট্রিতে বিভিন্ন প্রসেস যে আমরা ইউজ করি, এই যে বিক্রিয়াগুলো আমরা ইউজ করি বা বিভিন্ন ধরনের দ্রাবক ইউজ করি, এগুলো যেন আমাদের পরিবেশের কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আমাদের টোটাল 12টা নীতি আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ভাই কি যে গ্রিন কেমিস্ট্রির যে নীতি। সো পরীক্ষাতে বারবার করে আসে যে গ্রিন কেমিস্ট্রি নীতি কয়টা ভাইয়া? গ্রিন কেমিস্ট্রি নীতি হচ্ছে ভাইয়া 12টা। গ্রিন কেমিস্ট্রি নীতি কয়টা ভাইয়া? গ্রিন কেমিস্ট্রি নীতি হচ্ছে 12টা। সো আমাদের যেটা করতে হবে, এই যে নীতিগুলা এটা কত সালে দিয়েছিল এখান থেকে মেডিকেল একবার প্রশ্ন আসছিল, ঠিক আছে। সো আমরা এটা মনে রাখবো যে আমাদের যে তোমার এই যে গ্রিন কেমিস্ট্রি যে নীতিটা এটা তোমার দেওয়া হয়েছিল 1998 সালে ভাইয়া। 1998 সালে হচ্ছে ভাই কি করছিল আমাদের গ্রিন কেমিস্ট্রি নীতিটা দেওয়া হয়েছিল এবং সেখানে টোটাল 12টা নীতি আছে। এবং মনে রাখতে হবে যে এই গ্রিন কেমিস্ট্রি নীতিতে একজন ভূমিকা রাখছিল কেমিস্ট, সে হচ্ছে পাউল তাস, ঠিক আছে, পাউল অ্যানাস্তাস, এবং ওনাকে গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয়। ওনাকে কিন্তু কেমিস্ট্রির জনক না, গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয়। কাকে? পাউল অ্যানাস্তাসকে, ঠিক আছে। তো এরপরে আসো আমাদের যে নীতিগুলো আছে তুমি পুরোপুরি মুখস্থ না করে জাস্ট এক সপ্তাহ পর একবার একটু রিভাইজ করবা, তাহলে দেখবো তোমার মাথায় থাকবে, ঠিক আছে। অপশনগুলো যে বজ্র পদার্থ রোধ করো, যত বেশি বজ্র পদার্থ কমানো যায়। এখন বজ্র মানে কি এখানে ময়লা উৎপন্ন হবে এরকম? সব বিক্রিয়াতে কি ময়লা উৎপন্ন হয়? ময়লা মানে কি? ময়লা বা ওয়েস্ট না, এখানে ওয়েস্ট মানে হচ্ছে ধরো তুমি এ প্লাস বি বিক্রিয়া করছো কিসের জন্য? সি তৈরি করার জন্য। এখন এ প্লাস বি বিক্রিয়া করে তুমি সি তৈরি করতে চাও, বাট সেই সি এর সাথে ডি ও তৈরি হয়ে যায়। এ প্লাস বি বিক্রিয়া দিলে সি তো তৈরি হয়, তার সাথে ডি ও তৈরি হয়ে যায়, বাট তুমি তো ডি তৈরি করার জন্য বিক্রিয়া দাও নাই, তুমি বিক্রিয়া দিছিলা সি তৈরি করার জন্য। তাই এই যে যাকে তৈরি করার জন্য বিক্রিয়া দিছিলাম সে হচ্ছে আমার তো লক্ষ্য বা মূল উৎপাদ, আর যেটা তৈরি হলো এটাকে আমরা বলি হচ্ছে বাই প্রোডাক্ট। এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া বাই প্রোডাক্ট, এবং এটাই হচ্ছে আমাদের বজ্র, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বজ্র, কারণ ওরা তো আমি উৎপন্ন করতে চাই না, ওর জন্য আমি বিক্রিয়া দিছি না, বাট ও উৎপন্ন হয়ে গেছে। ও উৎপন্ন হওয়া মানে কি? এই এ আর বি এর কিছু ভাগ এই সি এ গেছে, কিছু ডি তে গেছে। তো ডি যদি না থাকতো তাহলে সবই তো সি হইতো, তাহলে আমার উৎপাদ বেশি হইতো, তাই না? তাহলে আলটিমেটলি ওগুলো হচ্ছে বজ্র, ঠিক আছে। তার মানে প্রথম কথাই কি? বজ্র পদার্থ রোধ করতে হবে। সর্বোত্তম অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ। অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ মানে কি? আমি যেটা তৈরি করতে চাই, যেমন এখানে আমি সি তৈরি করতে চাই, তাহলে উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, অর্থাৎ আমাদের এই কেসে সি এর ভর, আর নিচে হচ্ছে এই যে তুমি যতজনকে বিক্রিয়া দিলা এ প্লাস বি তাদের ভর, সব বিক্রিয়কের ভর বা সব উৎপাদের ভর, ঠিক আছে। সেটা দ্বারা যদি তুমি ভাগ করো এবং সেটাকে পার্সেন্টেজে নিয়ে যাও তাহলে তুমি পাবো হচ্ছে অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ। সেই জিনিসটা কি বোঝাচ্ছে? যে তুমি টোটাল কতটুকু বিক্রিয়া দিছিলা আর তুমি যেটা চাইতেছো সেটা কতটুকু উৎপন্ন হয়েছে। তাহলে তুমি যেটা চাইতেছো সেটা যত বেশি হবে অ্যাটম ইকোনমি তত বেশি হবে, আর অ্যাটম ইকোনমি বেশি হওয়া মানে তুমি যেটা চাইতেছো সেটা বেশি, তার মানে কি যে তোমার উৎপাদ বেশি, তাই তো? তোমার কাঙ্ক্ষিত উৎপাদ বেশি। তাই তুমি বলো তুমি কি অ্যাটম ইকোনমি বেশি চাবা না কম চাবা? তুমি উৎপাদ বেশি চাও, তাহলে তোমার অ্যাটম ইকোনমি কি চাবা? বেশি চাবা। তাহলে মনে রাখবা যে অ্যাটম ইকোনমি যত বেশি তত ভালো, ঠিক আছে। তত এটা হচ্ছে ভালো, তত কি বজ্র কম উৎপাদ বেশি। তাই অ্যাটম ইকোনমি যত বেশি সেটা কি তত গ্রিনার। আমরা বলি এটা হচ্ছে তত গ্রিনার, পরিবেশের জন্য কম ক্ষতিকর যেটা সেটা হচ্ছে গ্রিনার, ঠিক আছে। এরপর আসো ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার করা। যে ধরো তুমি দুইটা ভাবে এ প্লাস বি এটা দিয়েও সি তৈরি করতে পারো, আবার তোমার হচ্ছে এ প্লাস ডি এটা থেকেও সি তৈরি করতে পারো। তো তুমি সি চাইতেছো তাই হচ্ছে এদেরকে বিক্রিয়া করাইছো, বাট এই প্রথম বিক্রিয়াতে তোমার যেটা করতে হয় এটা তোমার হচ্ছে চুল্লি, রাসায়নিক চুল্লিতে প্রায় ধরো 3000 ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়াটা করতে হয়।
আর সেকেন্ডটা হচ্ছে তোমার মাত্র 20°C বিক্রিয়াটা করা যায়, তবে এখানে তোমার হচ্ছে 100 atm চাপ দিতে হয়, ধর এরকম কিছু একটা। তাহলে তুমি বলো কোনটা তোমার জন্য ভালো? এখানে 3000°C এই কাজটা করতে হবে, তাহলে এটা ঝুঁকি বেশি, এটা ঝুঁকি কম। তাহলে আমরা সবসময় কি চেষ্টা করব যে ঝুঁকি যত কম সেই পদ্ধতিটা ব্যবহার করতে। এরপর আসো যে ভাইয়া নিচের দিকে 4 নাম্বার কি, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। আমরা যে কেমিক্যালটা ব্যবহার করব সেটা যেন হচ্ছে ক্ষতিকর না হয়, ঠিক আছে, বা যতটুকু ক্ষতিকর ক্ষতি এটা কমানো যায় ততটুকু হচ্ছে আমরা ব্যবহার করব। এরপরে নিরাপদ দ্রাবক ব্যবহার, সেম টু সেম দ্রাবকটাকে নিরাপদ হতে হবে, ঠিক আছে। বিক্রিয়ার দক্ষতা, শক্তি দক্ষতা পরিকল্পনা, যে আমরা একটা বিক্রিয়া যে করব সেই বিক্রিয়া থেকে আলটিমেটলি আমরা কত পার্সেন্ট শক্তি পাচ্ছি সেই জিনিসগুলো হিসাব করব। যে আমরা এই রাস্তা দিয়ে গেলে হয়তো হচ্ছে তোমার 70% শক্তি ইউজ করতে পারতেছি, এখান দিয়ে গেলে 60%, তাহলে আমরা কি করব, যেখান থেকে শক্তি বেশি সেটাই ইউজ করব। তাহলে এই পরিকল্পনাটা আমাদেরকে করতে হবে আগে। এরপরে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ভাই যেটাকে বারবার ব্যবহার করা যায়, ঠিক আছে, একবার ইউজ করলে তারপর আবার ইউজ করা যায়, সেরকম জিনিসটি আমরা ইউজ করব, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করব। এরপরে ন্যূনতম উপজাতক বা বাই প্রোডাক্ট, এই যে বাই প্রোডাক্ট যত কম হবে তত আমাদের জন্য ভালো। প্রভাবন প্রয়োগ, আমরা জানি প্রভাবক দিলে কি হয়, প্রভাবক দিলে বিক্রিয়া দ্রুত হয়। প্রভাবকের কাজ হচ্ছে কোনো বিক্রিয়াকে দ্রুত করা, বিক্রিয়া দ্রুত হয়। প্রভাবক দিলে কি হয় ভাইয়া, বিক্রিয়া দ্রুত হয়। তাহলে তুমি কি চাবা তোমার বিক্রিয়া 1 মাস পরে হোক? আজকে দুজনকে দিয়ে রাখছো, বিক্রিয়া করে 1 মাস পর কিছু তৈরি হয়েছে না, তুমি চাবা বিক্রিয়াটা ফাস্ট হোক, তাহলে প্রভাবক দিতে হবে, প্রভাবন প্রয়োগ। এরপরে প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, ঠিক আছে, যে তোমার এই যে প্রাকৃতিক রূপান্তর মানে কি, যে বায়োডিগ্রেডেবল, মানে তুমি এটাকে কি করতে পারবা, পরিবেশের জন্য আবার তোমার জন্য ক্ষতিকর না হয় আবার তুমি চাইলে ইউজ করতে পারবা, মানে হচ্ছে নবায়নযোগ্য টাইপের। সো বায়োডিগ্রেডেবল মানে কি, ওই যে তোমাদের মনে আছে বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে যেটাকে কি করা যায়, তোমার পরিবেশের জন্য ক্ষতিকর না, যেটা হচ্ছে পচে যায় এবং পচে তোমার আবার ইউজ করবে, কোনো সমস্যা নেই। বাট এই যে আমরা প্লাস্টিক পড়ছিলাম যে প্লাস্টিক হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, কিসের জন্য, কারণ প্লাস্টিক পরিবেশে কখনো পচে না, কিছুই করে না। প্লাস্টিক জ্যামে রাখবা, বছরের পর বছর প্লাস্টিক ওরকমই থাকে, মাটির যে তোমার উপাদান তার সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে। সো এগুলো ব্যবহার করা যাবে না, যতটুকু সম্ভব প্রাকৃতিক রূপান্তর করা যায় বা বায়োডিগ্রেডেবল দিয়ে ইউজ করতে হবে, নন বায়োডিগ্রেডেবল কি ইউজ করা যাবে না, ঠিক আছে। এরপরে যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, দূষণ যেন সব থেকে কম হয়, ঠিক আছে, দূষণ যেন সব থেকে কম হয়। লাস্টলি হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধ, যতটুকু সম্ভব দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি, ঠিক আছে। তো দেখো এমসিকিউ বলতেছে যে গ্রিন বা সবুজ কেমিস্ট্রি বা রসায়নে কোনটা রয়েছে, ক্ষতিকর বজ্র পদার্থ উপাদান রোধ করা, হ্যাঁ এটা তো প্রথম। সর্বাধিক উৎপাদ তৈরি, এরকম কোনো কিছু কি ভাইয়া পড়ছি যে সর্বাধিক উৎপাদ তৈরি ডিরেক্টলি ছিল না, হ্যাঁ তোমার হচ্ছে ডিরেক্টলি ছিল না, ইনডিরেক্টলি আমরা কি চাই, সর্বাধিক উৎপাদ তৈরি করতে চাই, ঠিক আছে, বাট সর্বাধিক উৎপাদ তৈরি এরকম কোন টার্ম কিন্তু এখানে ছিল না। তুমি দেখো গ্রিন কেমিস্ট্রি দুর্ঘটনা প্রতিরোধ, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, যথাসময় দূষণ নিয়ন্ত্রণ, প্রভাবন, ন্যূনতম উপজাতক, এরপরে নবায়নযোগ্য কাঁচামাল, বিক্রিয়ার শক্তি দক্ষতা, নিরাপদ দ্রাবক, নিরাপদ কেমিক্যাল, আচ্ছা এরপর হচ্ছে তোমার ন্যূনতম ঝুঁকির পদ্ধতি, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, বজ্রপদার্থ রোধকরণ। অর্থাৎ কোথাও সর্বাধিক উৎপাদ তৈরি এরকম কোন টার্ম নাই, তাই না? তাহলে এইরকম কোন টার্ম কিন্তু আমরা তোমার গ্রিন কেমিস্ট্রি 12টা নীতিতে পাচ্ছি না। নবায়নযোগ্য কাঁচামাল তো আছে, মানে 1 আর 3, তাহলে অ্যান্সার কত হবে, গ, অ্যান্সার কত হবে, গ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি। তো এরপরে আসো গ্রিন কেমিস্ট্রি গেল, ঠিক আছে। আচ্ছা আরেকটা টার্ম আছে যেটা আজই স্যারের বইতে নাই, আমি একটু পড়াই দিচ্ছি, যে গ্রিন কেমিস্ট্রি এবং আরেকটা হচ্ছে ই ফ্যাক্টর, আরেকটা হচ্ছে কি ভাইয়া, আরেকটা হচ্ছে ই ফ্যাক্টর, এটা কবি স্যারের বইতে আছে, তা একটু পড়াই দিচ্ছি এখানে। সো ই ফ্যাক্টরটা কি, অ্যাটম ইকোনমির উল্টা। অ্যাটম ইকোনমিতে কি করতাম, যে কতটুকু তোমার হচ্ছে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতেছি সেইটা, আর ই ফ্যাক্টর হচ্ছে উপরে আমরা দিব যে বজ্র কতটুকু, আর নিচে দিব হচ্ছে মোট তুমি হচ্ছে যতগুলা বিক্রিয়া করলা সেটার ভর, ঠিক আছে। অর্থাৎ তুমি এখান থেকে কার পার্সেন্টেজ বের করবা, বজ্র কতটুকু। আর অ্যাটম ইকোনমি কি ছিল, অ্যাটম ইকোনমি ছিল যে তুমি কাঙ্ক্ষিত উৎপাদ কতটুকু, ঠিক আছে, কাঙ্ক্ষিত, এতটুকুই পার্থক্য, ঠিক আছে। তাহলে তুমি দেখো, তাহলে অ্যাটম ইকোনমি যত বেশি আমার কাঙ্ক্ষিত উৎপাদ বেশি, তাহলে এটা কি তত গ্রিনার, এটা কি তত গ্রিনার, এটা আমরা পড়ে আসলাম। আর ই ফ্যাক্টর যত বেশি মানে কি বজ্র বেশি, তার মানে এটা তত কি তোমার তত কম গ্রিনার, তত কম গ্রিনার। তাহলে মনে থাকবে ই ফ্যাক্টর বেশি হইলে কম গ্রিনার, অ্যাটম ইকোনমি বেশি হইলে বেশি গ্রিনার, ঠিক আছে। তাহলে একটা একটা কিন্তু উল্টা, এবং এটা হাজি স্যারের বইতে নাই, তাই একটু পড়াই দিলাম। তো নিচের দিকে আসো, ওকে। এখানে স্মোক নিয়ে একটু কথাবার্তা বলে দেওয়া আছে, ভাই স্মোক কি, ঠিক আছে, স্মোক বা ধোঁয়া কি। স্মোক এর মধ্যে দেখো দুইটা কথা আছে, স্মোক বা ধোঁয়া এবং ফগ বা বাষ্প, এই দুইটা থেকে স্মোক কথাটা আছে। তোমার কি জানা লাগবে যে ভাইয়া স্মোকের মধ্যে কি থাকে, সালফার ডাইঅক্সাইড, এবং তুমি জানো সালফার ডাইঅক্সাইডের কারণে শ্বাসতন্ত্রে সমস্যা হয়, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি রোগ হইতে
পারে। সেখান থেকে আবার প্রশ্ন আসছিল যে স্মোকে কি থাকে, স্মোকে থাকে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, স্মোকের কারণে কি হয়, তোমার হচ্ছে শ্বাসকষ্টের রোগ হইতে পারে বা নিউমোনিয়া এগুলো রোগ হইতে পারে। বিক্রিয়া, সো বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই রকম, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। প্রকৃতপক্ষে দুনিয়াতে যত বিক্রিয়া আছে সব বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া, একমুখী কোনো বিক্রিয়া নাই। তবে দেখা যায় যে আমাদের দেখো উভমুখী বিক্রিয়া মানে কি, যে একটা বিক্রিয়া থেকে সম্মুখ দিকে যতটুকু হচ্ছে পশ্চাৎ দিকেও কিছু না কিছু তৈরি হচ্ছে, তাই তো? উৎপাদ থেকে বিক্রিয়ক হয়, বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, এটা উভমুখী বিক্রিয়া বলি। বাট যদি এরকম হয় যে উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার যে পার্সেন্টেজ সেটা অনেক কম, সেটা অনেক কম, তাইলে তখন কি আমরা খালি বিক্রিয়াটাকে সামনের দিকে চিন্তা করতে পারি না, তখন আমরা সেই বিক্রিয়াটাকে বলি একমুখী বিক্রিয়া। তখন আমরা সেই বিক্রিয়াটাকে বলি একমুখী বিক্রিয়া। যেই বিক্রিয়াতে পিছনের দিকে বিক্রিয়াটা আসার তোমার পার্সেন্টেজটা অনেক কম, সেখানে আমরা এটাকে ইগনোর করতে পারি, তখন সেটা কি শুধুমাত্র সামনের দিকে যায়, এই বিক্রিয়াটাকে আমরা বলি একমুখী বিক্রিয়া। ঠিক আছে, সো একমুখী বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়া শুধুমাত্র সামনের দিকে যায় সেটা একমুখী বিক্রিয়া, যে বিক্রিয়া সামনে পিছনে দুই দিকে যায় সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। 9-10 থেকে পড়ে আসতেছি, তাই না? ওকে, এরপর আমাদের কি করতে হবে, তুমি একটু নিচের দিকে চলে আসবা। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, উভয় দিক থেকে শুরু করা যায়, বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, কারণ একটা থেকে আরেকটা হয় এবং এটা থেকে এটাই কনভার্ট হয়, তাই না? সেগুলো কিন্তু আমরা জানি। ঠিক আছে, ওকে, তোমার যেটা পড়তে হবে সেটা হচ্ছে একমুখী এবং উভমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর। কেমনে একমুখী থেকে উভমুখী বানাবো, কেমনে উভমুখী থেকে একমুখী বানাবো, তার মধ্যেও কোনটা ইম্পর্টেন্ট, একটু নিচের দিকে আসো, যে উভমুখী বিক্রিয়াকে কেমনে একমুখী বানাবো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়, তিনটা উপায় আছে, তিনটাই খুবই সিম্পল। একটা হচ্ছে ভাইয়া বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে আমরা যদি খোলা পাত্রে নিয়ে আসি তাহলে সেটা কি হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। কেমনে, যেমন ধরো এরকম একটা স্পেশাল বিক্রিয়া হচ্ছে আমাদের চুনা পাথরের যে বিক্রিয়াটা আছে। তো ধরো এখানে কি আছে, চুনা পাথর। আমরা জানি চুনা পাথর যদি ভেঙে যায় তাহলে সেখান থেকে তৈরি হয় চুন এবং কার্বন ডাইঅক্সাইড। এবং তুমি জানো এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা কি গ্যাস। তো ধরো এটা এখন সিল করা, এটা পুরোটা হচ্ছে লাগানো, ঠিক আছে, অর্থাৎ বদ্ধ পাত্র। তাহলে বদ্ধ পাত্রে যখন হচ্ছে চুনা পাথর ভেঙে চুন আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড ভেদ করে বের হতে পারবে না, তাই তো? তাহলে যখন তারপরে কি হবে, এই কার্বন ডাইঅক্সাইড চুনের সাথে যুক্ত হয়ে আবার তোমার হচ্ছে চুনা পাথর তৈরি করবে। তাহলে এই বিক্রিয়াটা কি হয়ে গেল, উভমুখী বিক্রিয়া। এটা ভেঙে চুন আর কার্বন ডাইঅক্সাইড, আবার কার্বন ডাইঅক্সাইডের ও মিলে চুনা পাথর। এখন তুমি যদি এই পাত্রটাকে খুলে দাও, খুলে দিলে কি হবে, আমাদের চুনা পাথর ভেঙে যখনই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা তো গ্যাস, এটাই খোলা পাত্র দিয়ে উড়ে বাইরে চলে যাবে। তাহলে এখন আর এটা এখানে নাই, তাহলে শুধু চুন চুন একা কি তোমার চুনা পাথরে পরিণত হইতে পারবে না, শেষ, বিক্রিয়া হয়ে গেল একমুখী। তাহলে তুমি বদ্ধ পাত্রে দিলে এটা থেকে যেমন এটা তৈরি হবে, এটা থেকে আবার এটা তৈরি হবে। বাট তুমি যদি হচ্ছে খোলা পাত্রে নাও তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উড়ে যাবে, এটা তো আর নাই, তখন থাকবে শুধুমাত্র এইটা, আর এটা একা তো আর পিছনের দিকে এসে এটা তৈরি করতে পারবে না, তখন বিক্রিয়া হয়ে যাবে একমুখী। এরপরে বিক্রিয়াজাত অদক্ষেপ আলাদা করে। কোন বিক্রিয়াতে যদি অদক্ষেপ পড়ে, কোন বিক্রিয়াতে যদি অদক্ষেপ পড়ে, ধরো এখানে অদক্ষেপ পড়লো, তুমি ওই অদক্ষেপটাকে এখান থেকে সরাই ফেললা, ধরো চামচ দিয়ে উঠাই ফেললা, তাহলে তুমি এখান থেকে কি করছো, বিক্রিয়ক সরাইছো না। এইটা ছাড়া ধরো হচ্ছে আমরা দিলাম সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে তোমার সিলভার নাইট্রেট, তাহলে আমরা জানি এই বিক্রিয়াতে কি তৈরি হয়, সোডিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ, সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ। তুমি এই অদক্ষেপটাকে চামচ দিয়ে সরাই ফেলছো, তাহলে এটা তো আর এখানে নাই, তাহলে এইটা একা শুধুমাত্র এই দুটো তৈরি করতে পারবে, অ্যান্সার হচ্ছে না। তাহলে অদক্ষেপ আলাদা করলেও বিক্রিয়া কতমুখী হয়ে যায়, একমুখী হয়ে যায়। আবার তোমার এই যে বিক্রিয়া স্থল থেকে উৎপাদকে আলাদা করে, ঠিক আছে, উপরেরটা এটা সেম, খালি এখানে অদক্ষেপ বলছে, এখানে উৎপাদ, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে কোনো বিক্রিয়াতে ধরো এ প্লাস বি থেকে সি প্লাস ডি হয়েছে, ঠিক আছে, আবার সি প্লাস ডি থেকে এ প্লাস বি, এটা তো উভমুখী বিক্রিয়া, যে এই দুজন মিলে এটা তৈরি করে, এই দুজন মিলে এটা তৈরি করে। এখন তুমি যদি ডি কে এখান থেকে সরাই ফেলো, ডি এখানে নাই, তাহলে শুধুমাত্র সি একা কি এ আর বি তে পরিণত হতে পারবে, অ্যান্সার হচ্ছে না। তাহলে উৎপাদ সরাই ফেললেও কি হতে পারে, বিক্রিয়া একমুখী হয়ে যেতে পারে। এই তিনটা প্রসেস কিন্তু আলটিমেটলি আমাদের উভমুখী বিক্রিয়াকে একমুখী করার প্রসেস। এরপরে সুপার ডুপার ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এইচএসসি বলো, মেডিকেল বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সবার জন্য ইম্পর্টেন্ট যে ভাইয়া বিক্রিয়ার গতিবেগ বা তোমার মেইনলি পড়তে হবে বিক্রিয়ার হার, সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো, বিক্রিয়ার হার আর এবং বিক্রিয়ার হার ধ্রুবক কে, ঠিক আছে, বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক কে। সো প্রথমে আসে বিক্রিয়ার হার। সো আমরা বিক্রিয়ার হার বলতে কি বুঝি, যে বিক্রিয়াতে কতটুকু ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, সময়ের সাপেক্ষে কতটুকু ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে। এখান থেকে মেইনলি কি আসে ভাই, একক আসে। একক কি, দেখো ঘনমাত্রা কত ভাইয়া, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, আর সময়ের একক কি ভাই, আমরা টাইম ধরলাম, ঠিক আছে, টাইম দিলাম, তাহলে সময় মানে কি টাইম, তাহলে এককটা কি আসতেছে, মোল লিটার ইনভার্স 1 টাইম ইনভার্স 1। এখন তোমাকে যদি এসআই একক বলে তাহলে তুমি জানো এসআই হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ড বসাই দিলে অ্যান্সারটা কত আসবে, মোল
লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স 1। কতবার করে যে প্রশ্ন আসছে যে বিক্রিয়ার হারের একক কি, মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার হার রেট অফ রিঅ্যাকশন হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এবং ছোট ছোট ম্যাথ আসে যে তোমার ঘনমাত্রা বলে দেয় আগে ছিল 0.5, পরে হয়ে গেছে 0.3, টাইম লাগছে 5 সেকেন্ড। তাহলে বলো তো কত? তাহলে 5 সেকেন্ড সময় লাগছে। এই যে ঘনমাত্রা পরিবর্তন, দুটো একটা থেকে মাইনাস করো, ভাগ করো, তাহলে তুমি কি পেয়ে যাবা যে কত তোমার হচ্ছে বিক্রিয়ার হার। ঠিক আছে, বিক্রিয়ার হারের একক। মনে রাখবে বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। বিক্রিয়ার হার সমীকরণ এবং বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এখানে পেজটা হচ্ছে বিক্রিয়ার হার আর হার ধ্রুবক, দুইটার মাঝখানে পার্থক্য কি? দেখো, আমরা যখন বিক্রিয়ার হার বের করতে যাই, এটা তো সূত্র যে ঘনমাত্রা বাই সময়, এবং এইটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যে বিক্রিয়ার হার ডিপেন্ড করে যেসব বিক্রিয়ক আছে, ধরো এ আর বি নামক দুইটা বিক্রিয়া আছে, তাদের ঘনমাত্রার তোমার হচ্ছে সমানুপাতিক। তো আমরা যদি সূত্রটা এইভাবে লিখি যে বিক্রিয়ার হার হচ্ছে আমাদের এ আর বি যে বিক্রিয়া করতেছে তাদের ঘনমাত্রার নির্দিষ্ট পাওয়ারের সমানুপাতিক। ঠিক আছে, ডিটেলস ক্লাস হলে বুঝাইতাম ভিতরে ভাইঙা, বাট আমি তোমাকে সিম্পলি একটা জিনিস বোঝাই যে যেই দুজনকে নিয়ে বিক্রিয়া করতেছি তাদের ঘনমাত্রার একটা নির্দিষ্ট পাওয়ারের সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক। তো সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিই তখন এখানে কি আসবে? আর ইকুয়ালস টু কে, এবং এখানে সামথিং আসবে। এই যে তোমার বিক্রিয়ার হার বের করতে গেলে একটা ধ্রুবক আসে, এটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার বের করতে গেলে যে ধ্রুবকটা আসে সেটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। এবং এই বিক্রিয়ার হার ধ্রুবকটা থেকে কি প্রশ্ন আসে মনে রাখবা যে বিক্রিয়ার হার মানে কি? বিক্রিয়ার হার হচ্ছে উপরে দেখলাম ঘনমাত্রার পরিবর্তন, নিচে টাইমের পরিবর্তন। তাহলে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, তাই তো? বাট এই যে কে, যত কে আছে আমাদের বইতে, যত কে আছে, শুধুমাত্র হার ধ্রুবক না, এটা কি বলতেছে? হার ধ্রুবক। যত কে আছে, কেএসপি, কেআইপি, কেপি, কেসি, কেডব্লিউ, কে, কেবি, ঠিক আছে, এবং হচ্ছে যে এই হার ধ্রুবক কে, সব কে হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। সব কে হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। মনে রাখবা যত হার ধ্রুবক আছে, যত কে আছে, সব দেখবা ম্যাক্সিমাম তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে দেখো ও কিন্তু ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। তাহলে এখানে কনসেপ্ট প্রথম প্রশ্নটা কি আসে যে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, কারণ বের করতে গেলে ঘনমাত্রা পরিবর্তন লাগবেই। বাট বিক্রিয়ার হার ধ্রুবক কে, এটা ঘনমাত্রার উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এইটার তোমার হচ্ছে যেই দুইটার মাঝখানে যে পার্থক্য, সেটা একটা চার্ট আছে। আমরা এখানে যা বাংলা পড়ালেখা আছে সবই চার্টে করে ফেলবো। এখানে এমসিকিউটা সলভ করে ফেলি। বলছে বিক্রিয়ার হারের একক কি? সো হার মানে কি? উপরে ঘনমাত্রার পরিবর্তন, মোল পার লিটার, নিচে হচ্ছে সময় সেকেন্ড। তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের আনসার। এই যে মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এবার নিচের দিকে আসো, নিচের দিকে আসো। আমাদের একটা এই যে এইটা দেখো, এইটার মধ্যে দেওয়া আছে বিক্রিয়ার হার মানে হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন বা টাইমের পরিবর্তন, আর বিক্রিয়ার হার বের করতে গেলে যে ধ্রুবকটা সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে, সো আমাদের একটা কথাই বলছি যে বিক্রিয়ার হার এটা তাপমাত্রার উপরে ডিপেন্ড করে, এটা ঘনমাত্রার উপরে ডিপেন্ড করে। বাট বিক্রিয়ার হার ধ্রুবক যত কে আছে সে শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কিন্তু ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। দেখো এখানে দেওয়া আছে বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভর করে না, এটি একটি ধ্রুবক। তাহলে এখান থেকে বুঝতে পারতেছো যে এই এমসিকিউটা কিন্তু সবার প্রথমে আসবে। ঠিক আছে, এরপরে একক, দুইটার একক কি? বিক্রিয়ার হার একক আমরা দেখলামই যে বিক্রিয়ার হার বললে মোল পার লিটার পার সেকেন্ড, এবং বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি? ঠিক আছে, সো বিক্রিয়ার হার ধ্রুবক কে, এইটার একক বিক্রিয়ার কে এর একক, হার ধ্রুবক কে এর একক টোটালি ডিপেন্ড করে যে বিক্রিয়ার ক্রমের উপরে। বিক্রিয়ার ক্রমের উপর শর্টকাট আমি তোমাদের বের করা শিখাই দিব, কোনো সমস্যা নাই। বাট একটু বোঝার চেষ্টা করো যে বিক্রিয়ার হার ধ্রুবক ডিপেন্ড করে বিক্রিয়ার ক্রমের উপরে। বিক্রিয়ার কিসের উপরে? ক্রমের উপরে। এখন ক্রম কি? ক্রম কি দেখো, আমরা যখন হচ্ছে এই যে বললাম যে আর এটা তোমার হচ্ছে বের করতে গেলে কে, যেই দুজনকে তুমি বিক্রিয়া করাইতেছো বা যাদের বিক্রিয়া করাইতেছো তাদের একটা নির্দিষ্ট পাওয়ার এর তোমার হচ্ছে সমানুপাতিক, এটা আমরা বলি না? সো এই যে তোমার যে পাওয়ারটা এক্স এবং ওয়াই, এই দুইটা যোগফলকে বলা হয় হচ্ছে তোমার ক্রম। ঠিক আছে, বিক্রিয়ার ক্রম বলা হয়। এখন এই বিক্রিয়ার ক্রম কেমনে বের করা হয়?
এইটা বের করা হয় তোমার হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে। এক্সপেরিমেন্টালি প্রত্যেকটা বিক্রিয়াতে চেক করে করে দেখা হয় যে ওই বিক্রিয়ার হারটা তোমার হচ্ছে যাদের নিয়ে হচ্ছে বিক্রিয়া করতেছি তাদের উপরে এক্স এবং ওয়াই এর মানটা কত, সেই মান দুইটার যোগফলকে আমরা বলি হচ্ছে ক্রম। তখন দেখা হয় আচ্ছা ঠিক আছে, যদি দুইটার যোগফল 0 আসে তখন এটাকে আমরা বলি শূন্য ক্রম বিক্রিয়া, যদি দুইটার যোগফল 1 আসে তখন আমরা বলি হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, 2 আসলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, 3 আসলে তৃতীয় ক্রম বিক্রিয়া। বুঝতে পারছো? তাহলে এই পুরো জিনিসটাই এক্স এবং ওয়াই ক্রম কই থেকে আসে ভাইয়া? এক্সপেরিমেন্ট থেকে। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল, পুরো মানটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। সো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো জাস্ট খালি এতটুকুই জানা যে কোন ক্রম হইলে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি, জাস্ট এতটুকুই। কোন ক্রম হইলে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি। এখন বিক্রিয়ার হার ধ্রুবকের একক বের করার জন্য টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে দেখো এখানে এটা মুছে দিই। তাহলে টেকনিকটা হচ্ছে দেখবা, হার ধ্রুবকের একক বের করার টেকনিক হচ্ছে তুমি উপরে বিক্রিয়ার হারের এককটা লিখবা মোল পার লিটার পার সেকেন্ড, এবং এইটাকে ভাগ করবা কি দিয়ে জানো? এটাকে ভাগ করবা মোল পার লিটার দিয়ে, এবং যখন যেই ক্রম হবে সেই ক্রমটা হচ্ছে এইটার পাওয়ারে থাকবে। যখন যেই ক্রম থাকবে সেটা এটার পাওয়ারে থাকবে। জিনিসটা কিরকম? যেমন ধরো আমাকে বললো, এটাই সূত্র, আমাকে যদি বলে যে ভাইয়া শূন্য ক্রম বিক্রিয়াতে এককটা কত বলতো, বিক্রিয়া কে এর একক, তাহলে শূন্য ক্রম বিক্রিয়াতে ক্রম এখানে জাস্ট খালি কত বসাই দিব? ক্রমের জায়গায় শূন্য। তাহলে উপরে কি আছে? উপরে আছে হচ্ছে ভাইয়া মোল পার লিটার পার সেকেন্ড, অর্থাৎ বিক্রিয়ার হারের যে এককটা মোল পার লিটার পার সেকেন্ড। এখন এটাকে ভাগ করবো কি দিয়ে? মোল পার লিটার দিয়ে, মোল পার লিটার দিয়ে। ঠিক আছে, মোল পার লিটার দিয়ে। আচ্ছা পার মানে তো দিয়েই ফেলছে, আবার এটা দেওয়ার দরকার নেই, মোল পার লিটার দিয়ে। এবং উপরে কত আছে? ক্রম কত ভাইয়া? 0। ক্রম কত? 0। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেই জিনিসটা কত হয়ে যায়? 1। তাহলে এই জিনিসটা তো আলটিমেটলি কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াতে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক আসতেছে? জাস্ট আমাদের সেই যে তোমার বিক্রিয়ার হারের একক যা তাই, মোল পার লিটার পার সেকেন্ড। অর্থাৎ শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারের এককও যা, বিক্রিয়ার তোমার হচ্ছে হার ধ্রুবক একক কে এর এককও সেম। তাহলে হার ধ্রুবক এবং হার দুইটার এককই সেম। কোন বিক্রিয়ার ক্ষেত্রে? শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। এরপরে ধরো ভাইয়া আমাকে বললো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক বের করতে। কে এর একক কি আসবে? তাহলে উপরে কি বসাই দিব? মোল, তারপর হচ্ছে পার লিটার এবং পার সেকেন্ড, সেটাকে ভাগ করবো হচ্ছে মোল পার লিটার দিয়ে। কিন্তু এবার বলছে প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে পাওয়ার হবে 1। তাহলে পাওয়ার 1 মানে কি? এইটাই। তো দেখো তো উপর থেকে মোল পার লিটার কাটাকাটি যাবে, তাহলে হার ধ্রুবকের একক কত থাকতেছে? এস ইনভার্স 1, বা এস মানে কি? সময়, বা এটাকে আমরা কি বলতে পারি? টাইম ইনভার্স 1। এই জায়গাতে এসে তোমাদের কি কোনো কিছুর কথা মনে পড়ে? তোমরা ফিজিক্সে, নিউক্লিয়ার ফিজিক্সে কি পড়ছিলা যে তোমার অবক্ষয় ধ্রুবক ল্যামডা এর একক হচ্ছে টাইম বা সময় ইনভার্স 1? কি পড়ছো এটা? অবক্ষয় ধ্রুবক ল্যামডা, নিউক্লিয়ার ফিজিক্সে অবক্ষয় ধ্রুবক ল্যামডা বের করতাম না? এটা দিয়ে কি বের করতাম আমরা? যে অর্ধায়ু টি হাফ ইজিক্যালস টু কত? তোমার হচ্ছে লন 2 ডিভাইড বাই ল্যামডা। এই ল্যামডাটা কি ছিল? ল্যামডাটা ছিল একটা ধ্রুবক, মনে আছে কি তোমাদের? এই ল্যামডাই হচ্ছে আলটিমেটলি আমাদের সেই অবক্ষয় ধ্রুবকটাই আলটিমেটলি কি আমাদের সেই এই বিক্রিয়ার, যেসব বিক্রিয়া নিয়ে এখানে আলোচনা করতাম সেই বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে, সেই বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে মনে রাখতে হবে যে এই যে আমরা ফিজিক্সে যে ম্যাথগুলা করি সেগুলা কত ক্রম বিক্রিয়ার জন্য ম্যাথগুলা করি? প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। ফিজিক্সে আমরা যে ম্যাথগুলা হিসাব করি সেগুলো সবগুলা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রম বিক্রিয়া দিয়ে হিসাব করি। আমাদের এত কিছু এখানে জানা দরকার নাই। এরপরে ধর হচ্ছে বাকিটা বের করি, একটু ফাঁকা জায়গা নিয়ে নি। ধরো এখানে আমরা কি দেখলাম? এবার ধরো দ্বিতীয় ক্রমের জন্য একক বের করতে চাই, সেটা কত আসবে? তাহলে উপরে হচ্ছে ভাইয়া মোল পার লিটার পার সেকেন্ড, সেটাকে ভাগ করব কি দিয়ে? মোল পার লিটার দিয়ে, মোল পার লিটার দিয়ে। কিন্তু এবার কত বলছি? দ্বিতীয় ক্রম, তাহলে পাওয়ার কত হয়ে যাবে? 2। তাহলে এবার দেখো উপরে আছে একটা, নিচে আছে হচ্ছে তোমার দুইটা, তাহলে কাটাকাটি যাবে, স্কোয়ার নিচে একটা পড়ে থাকবে। তাহলে একক কি আসলো? একক আসলো হচ্ছে দেখো এবার মোল নিচে আছে এবং ভাগের নিচে পার লিটার আছে, তাহলে লিটার উপরে চলে যাবে এবং কি থাকবে? সেকেন্ড ইনভার্স 1 এবং মোল ইনভার্স 1। ঠিক আছে, তাহলে এই দেখো এটা হচ্ছে আমাদের একক। এইভাবে তুমি হচ্ছে তৃতীয় বললে এখানে 3 বসাই দিবা। এভাবে তুমি কি করে বের করতে পারবা? যে কোনো ক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, এই হচ্ছে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের যে প্যাচটা ছিল এবং ক্রম যেটা ছিল সেটা হচ্ছে আমাদের চাপ। ঠিক আছে, ওকে, কোনো কিছু স্কিপ করে আসলাম কিনা ভাইয়া একটু দেখি উপরে গিয়ে। আচ্ছা আচ্ছা, ব্যাখ্যা দেওয়া আছে, দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে মনে রাখবা কি আসবে? বিক্রিয়ার হারের একক কি, হার ধ্রুবকের একক কি। কিন্তু হার ধ্রুবকের একক বের করার জন্য তোমাকে আবার কি করতে হবে? বলতে হবে যে এটা কি শূন্য ক্রম বিক্রিয়া, এটা কি প্রথম ক্রম বিক্রিয়া, এটা কি দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, এবং কেমনে হিসাব করতে হবে এটা কিন্তু ভাইয়া 3টার ক্ষেত্রে করে দেখাইলাম। ওকে, নিচের দিকে আসো, নিচের দিকে আসো।
তো এই চ্যাপ্টারে পড়ার মতো আসলে অনেক কিছু আছে, ঠিক আছে, পড়ার মতো আসলে অনেক কিছুই আমাদের আছে। তো ভাই একদম ধরে ধরে পড়াই দিব, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা আসলে অনেক একটু এই প্রথম পার্টটাই পড়তে গেলে বলা মানে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো এই যে হারের একক সবসময় কি আসবে, হারের একক উপরে আসবে হচ্ছে তোমার মোল পার লিটার পার সেকেন্ড, সেটাকে ভাগ করবো কি দিয়ে, মোল পার লিটার দিয়ে, ঠিক আছে। সো সবসময় এটা সবসময় মনে রাখবা যে তোমরা কিভাবে ভাগ করবো, যে এটা কিন্তু আমরা বারবার বলতেছি যে মোল পার লিটার পার সেকেন্ডকে ভাগ করব হচ্ছে মোল পার লিটার দিয়ে, এবং এখানে পাওয়ারে থাকবে হচ্ছে ক্রম, শূন্য হইলে শূন্য বসাবা, প্রথম ক্রম বললে প্রথম বসাবা, দ্বিতীয় ক্রম বললে দ্বিতীয় বসাবা, ঠিক আছে। ওকে, দেন আমাদের এইখানে এই বইটাতে কিছু ক্রমর বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে, সেখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে। দেখো শূন্য ক্রম বিক্রিয়ার একটা উদাহরণ দেওয়া আছে, সেটা কি বিক্রিয়া, এই যে দেখো H2 + Cl2 থেকে 2HCl, সূর্যালোকের উপস্থিতিতে যে আলোক বিক্রিয়া হয়েছে, এই বিক্রিয়াটা একটা শূন্যক্রম বিক্রিয়া। সো পরীক্ষাতে ডিরেক্টলি বলবে নিচের কোন বিক্রিয়াটা একটা শূন্যক্রম বিক্রিয়া, অপশন এটা থাকবে। সো তুমি জাস্ট খালি দেখে রাখো শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণে তোমার বইয়ে কোনটা দেওয়া আছে, H2Cl2 থেকে Hμ বা আলোর উপস্থিতিতে তৈরি হয় HCl, এটা দেওয়া আছে। এরপরে প্রথম ক্রম বিক্রিয়ার মধ্যে কি দেওয়া আছে, N2O5 থেকে 4NO2 প্লাস অক্সিজেন, প্রথম ক্রম বিক্রিয়াতে এই বিক্রিয়াটা উদাহরণ আকারে দেওয়া আছে। দ্বিতীয় ক্রম বিক্রিয়াতে কি দেওয়া আছে, এই যে H2I2 থেকে 2HI, দেখো এত ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, সেই বিক্রিয়াটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া বা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। NO2 থেকে NO প্লাস অক্সিজেন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। NaCl থেকে 2NO প্লাস ক্লোরিন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। NO2 প্লাস কার্বন মনোক্সাইড থেকে নাইট্রিক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তাহলে তোমার বইয়ে ফার্স্ট অর্ডারে কোনটা দেওয়া আছে, তারপরে জিরো অর্ডার বা শূন্যক্রম বিক্রিয়াতে কোনটা দেওয়া আছে, এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে কোনটা দেওয়া আছে, এই উদাহরণগুলো খালি একটু দেখে রাখবা, ঠিক আছে, যেন বলতে পারো। ওই দেখো যে অর্ধায়ুগুলার ম্যাথ দেওয়া আছে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে বিক্রিয়ার হার দেবো কে, রাখো কি আসলো, টাইম ইনভার্স 1 আসলো না, এই কে আলটিমেটলি হচ্ছে সেই ফিজিক্সের ল্যামডা, ঠিক আছে। ওকে, ম্যাথ দেওয়া আছে, ম্যাথ তো আমরা মেন বই থেকে করতেছি না, তাই না। সো বিক্রিয়ার হারের উপর ডিপেন্ড করে একটা জিনিসই, সেটা হচ্ছে ভাই টেম্পারেচার, টেম্পারেচার টেম্পারেচার টেম্পারেচার। আচ্ছা, ওকে, এরপরও ভাই কি আছে, বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, মানে বিক্রিয়ার হার আরটা কিসের উপর ডিপেন্ড করে। আমরা একটু আগে দেখলাম যে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, বিক্রিয়ার হার তোমার হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, আবার আমরা জানি যে তাপমাত্রা ঘনমাত্রা নিজে আয়তনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আয়তন আবার চাপের উপর ডিপেন্ড করে। তার মানে বিক্রিয়ার হারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আয়তন, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করে। বাট বিক্রিয়ার হার ধ্রুবক কে, শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, অনেক বেশি ইম্পর্টেন্ট। হার ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ, আয়তন এগুলোর উপর ডিপেন্ড করে, বাট হার ধ্রুবক শুধুমাত্র 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 তাপমাত্রার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখানে প্রশ্ন কিন্তু আসবে ভাই। তো এখানে অন্য সবকিছুই তো আছে, বাট মেইন বিক্রিয়ার হারটা তিনটা জিনিসের উপর, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই জিনিসটার সাথে আরো একটা জিনিসের মিল আছে, সেটা হচ্ছে লাশ তেলের নীতি, তাই না। আমরা দেখছিলাম সাম্যাবস্থায় তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তো সেম মনে রাখবা যে বিক্রিয়ার হারও তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, ঠিক আছে। তো মনে রাখবা তাপমাত্রা বাড়াইলে সেই বিক্রিয়াগুলো কি ছোটাছুটি বেশি হয়, বিক্রিয়াগুলো আলটিমেটলি ফাস্ট হয়, বিক্রিয়ার গতি বাড়ে, বিক্রিয়ার হার বাড়ে। এবং দেখা যায় যে তোমার প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কারণে বিক্রিয়া 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ার কারণে বিক্রিয়া 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে মনে রাখবা তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হারও বেড়ে যায়, ঠিক আছে। এবং এই দেখো বলে দেওয়া আছে যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে। কারণ কি, যে ছোটাছুটি বৃদ্ধি পায়, তোমার গতি বৃদ্ধি পায়, এই জন্য সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রিয়া হয় তাড়াতাড়ি। এরপরে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি মানে কি, সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে তুমি ধরো এ আর বি কে হচ্ছে বিক্রিয়া করতে দিলা, সেখান থেকে ওরা সি আর ডি তৈরি করবে। সো এ আর বি এইটা তোমার হচ্ছে বিক্রিয়া করার জন্য তুমি যে দিলা, সাথে সাথে কিন্তু বিক্রিয়া হবে না, এদেরকে বিক্রিয়া করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের শক্তির স্তর পার করতে হবে। জিনিসটা কিরকম, যেমন ধরো এ আর বি আমি যে বর্তমানে দিছি, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, এদেরকে বিক্রিয়া করতে দিছি, সেখান থেকে আমি হচ্ছে সি তৈরি করতে চাই, এটা হচ্ছে আমাদের সি, তাই তো, এবং হচ্ছে আমাদের ডি সাথেও তৈরি হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি। এটা তৈরি করতে হলে কি করতে হবে, এখানে সামনে একটা শক্তির পাহাড় আমরা এইভাবে চিন্তা করি যে এইটা আছে। এখন তুমি সহজ বুঝতে পারবা যে এ আর বি যদি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করতে চায়, তাহলে ওদেরকে অবশ্যই এই শক্তির পাহাড়টাকে অতিক্রম করে তারপরে গিয়ে তৈরি করতে হবে। তাহলে সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে তোমার লোয়েস্ট বা ন্যূনতম যতটুকু শক্তি তোমার হচ্ছে একটা বিক্রিয়া শুরু করার জন্য বা স্টার্ট করার জন্য লাগে, সেটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। সো এ আর বি বর্তমানে এখানে আছে,
ওরা যখন এই পাহাড়টায় যে পাড়ি দিবে, দেখো এই পজিশনটা পর্যন্ত যে শক্তিটা গেইন করা লাগবে, এই শক্তিটাকে আমরা বলি হচ্ছে সক্রিয়ণ শক্তি। অর্থাৎ একটা বিক্রিয়া স্টার্ট করতে, সক্রিয় করতে যেই শক্তিটা লাগে ন্যূনতম, তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, যে বিক্রিয়ার স্টার্টের শক্তি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। তো ওই সক্রিয়ণ শক্তি আরহেনিয়াসের ইকুয়েশন থেকে বের করা যায়। এখানে আরহেনিয়াসের ইকুয়েশনটা দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে, আমরা নিচে চলে যাব, বই থেকে তো আমরা ম্যাথ করতেছি না, তাই না? এবং এমসিকিউ গুলো পাইলে সলভ করে ফেলবা। বলছে হারের উপরে প্রভাব আছে কি, হার বলছে হার মানে আর সব আছে, তাপমাত্রা, চাপ বলো, ঘনমাত্রা তিনটারই আছে। বাট হার ধ্রুবক বললে শুধুমাত্র তাপমাত্রা, মনে যেন থাকে। যত কে আছে সব তাপমাত্রা, ভাই কিন্তু আগেই বলে দিছি। ঠিক আছে, নিচের দিকে আসো, নিচের দিকে আসো। আচ্ছা, সো এই যে আরহেনিয়াসের যে ইকুয়েশনটা দেখো, আরহেনিয়াসের ইকুয়েশনটা হচ্ছে K = A e⁻ RT। এখানে এই যে টাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি। অর্থাৎ তুমি দুজনকে বিক্রিয়া দিলা, সাথে সাথে বিক্রিয়া হবে না, একটা ন্যূনতম শক্তি ওদেরকে অর্জন করতে হবে, একটা ন্যূনতম শক্তির পাহাড় ওদেরকে পাড়ি দিয়ে তারপরে বিক্রিয়াটা শুরু করতে হবে। তাহলে যতটুকু শক্তি ওই যে পাহাড়টা পাড়ি দিতে লাগে, যতটুকু শক্তি ন্যূনতম লাগে, সেই শক্তিটাকে বলা হয় বিক্রিয়া শুরু করার শক্তি। ওই শক্তি না অর্জন করা পর্যন্ত বিক্রিয়া শুরু হবে না, ওইটা অর্জন করলে তারপরে বিক্রিয়া শুরু হবে। তাহলে যতটুকু শক্তিটা লাগে সেটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, কারণ ওইটা ছাড়া বিক্রিয়া অ্যাক্টিভ হবে না বা সক্রিয় হবে না। ঠিক আছে, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবার আসো ভাইয়া নিচের দিকে, নিচের দিকে। এবার তো খালি আরহেনিয়াস সমীকরণে ম্যাথ দেওয়া আছে। বিক্রিয়ার হারের একক কি? সো হার বলছে, হার কি? আর, তাই তো। হারের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড কই আছে? যে প্রথমে আছে মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, অনেক ম্যাথ দেওয়া আছে। চ্যাপ্টারে তো ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি, তাই না? বাট তাও দেখো অনেকগুলো বাংলা পড়া অলরেডি পড়ে ফেলছি, এবং তুমি দেখো সামনে আরো কত বাংলা পড়ালেখা এই চ্যাপ্টারটাতে আছে। আচ্ছা, বিক্রিয়ার হারের উপরে চাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব সবগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে। তুমি যদি চাপ বাড়াও কি হবে বলতো? চাপ যদি বাড়াও তাহলে আয়তনটা কমে যাবে। তো আয়তন যদি কমে যায় তাহলে ওইখানে তোমার কি হবে চিন্তা করে দেখো। আয়তন কমে গেলে সেখানে ওদের ছোটাছুটি পারবে না, দৌড়াদৌড়ি পারবে না, কম আয়তনের মধ্যে এখন ছোটাছুটি করবে। তাহলে তখন কি হবে? আলটিমেটলি তার সাথে সাথে কি হবে? তোমার বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পাবে। তাহলে চাপ বাড়ালে বিক্রিয়ার হারও কি হয়? মোটামুটি বৃদ্ধি পায়। তো এখান থেকে মেনলি বেশি প্রশ্ন আসে না। ঘনমাত্রা, ভাই তুমি যত বেশি পরিমাণে নিবা তত বেশি বিক্রিয়া হবে। খুবই সিম্পল, কারণ আর সমান সমান কি? উপরে ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। ঘনমাত্রা যত বেশি আমাদের বিক্রিয়ার হার তত বেশি। তাহলে সিম্পল, এগুলো তার এখান থেকে পড়া লাগে না। তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তিটা কিরকম হয়? আচ্ছা, তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি, এটা তুমি একটা গ্রাফ থেকে দেখতে পারো। নিচের দিকে চলে আসো, দেখো নিচের দিকে এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি কি? ওই যে তোমাদের এই যে এখান থেকে ধরো বিক্রিয়া শুরু করলে, যে বিক্রিয়ক বর্তমানে এখানে আছে, সো ওকে অবশ্যই এই যে এই পরিমাণে শক্তি পাড়ি দিয়ে তারপরে গিয়ে বিক্রিয়া শুরু করতে হবে। তাহলে যে এই পরিমাণে যে শক্তিটা, এই পরিমাণের যে শক্তিটা, এটাকে বলা হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তি বা ইএ বা অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রেও সেম। বাট আমরা কি জানি যে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর ভ্যালু হয় নেগেটিভ। এটা হচ্ছে কি ভাই? তাপ উৎপাদী। আর এটা হচ্ছে ডেলএইচ এর ভ্যালু কি ভাইয়া? পজিটিভ। এটা কি ভাইয়া? এটা হচ্ছে তাপহারী। সো তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপন্ন হবে। সো বিক্রিয়ক কি করবে ভাইয়া? তাপ উৎপন্ন করবে, তাই তো? তাহলে এই দেখো, তাপ উৎপাদী বিক্রিয়াতে মনে রাখবা, তাপ উৎপাদী বিক্রিয়াতে বিক্রিয়কটা থাকে শক্তির গ্রাফে উপরে এবং উৎপাদটা থাকে নিচে। বিক্রিয়কটা থাকে উপরে, উৎপাদটা থাকে নিচে। দেখো উৎপাদের শক্তি কম আর বিক্রিয়কের শক্তি বেশি, এবং এদের মাঝখানে যে তোমার হচ্ছে ডিফারেন্সটা, এদের শক্তির যে পার্থক্য, সেটাকে আমরা বলি হচ্ছে ডেলএইচ। তো এটা নেগেটিভ কেন হইলো তাপ উৎপাদের ক্ষেত্রে? কারণ আমরা ডেলএইচটা হিসাব করি হচ্ছে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। এমনি উৎপাদ মাইনাস বিক্রিয়ক করে কি বের করি? ডেলএইচ বের করি। তাহলে দেখো উৎপাদ কম, তাপ উৎপাদী বিক্রিয়াতে উৎপাদের শক্তি কম, বিক্রিয়কের শক্তি বেশি। তাহলে উৎপাদ কম, তার থেকে বিক্রিয়কের শক্তি মাইনাস করলে অ্যান্সারটা মাইনাস আসবে। আর তাপহারী বিক্রিয়কের ক্ষেত্রে দেখো, বিক্রিয়ক নিচে, উৎপাদ উপরে। তাহলে এদের মাঝখানে যে এখন যে শক্তির গ্যাপটা, এটা কি হবে? প্লাস। কারণ আমরা কি করব? উৎপাদ থেকে বিক্রিয়ক মাইনাস করব না। তাহলে এই জন্য কি হয়? তাপ উৎপাদিতে ডেলএইচ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, আর এখানে হচ্ছে পজিটিভ। আর দুইটার ক্ষেত্রেই এই যে শক্তির পাহাড়টা বাড়ি দিতে হবে, এটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। যে শক্তির পাহাড়টা বাড়ি দিতে হবে, এটাকে বলা হচ্ছে ভাই সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, এরপরে গিয়ে বিক্রিয়াটা শুরু হবে, এরপরে গিয়ে বিক্রিয়াটা শুরু হবে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমাদের গ্রাফ। রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব।
সংঘর্ষ তত্ত্ব মানে হচ্ছে ওরা বলতেছে যে রাসায়নিক বিক্রিয়া আলটিমেটলি ভিতরে কিভাবে হয়, অনুপরমাণুগুলোর মাঝখানে যে সংঘর্ষ বা কলিউশনটা হয় সেটা কিভাবে হয়, এটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। ঠিক আছে, তো ওনারা বলতেছে যে রাসায়নিক বিক্রিয়াতে মেইনলি হচ্ছে সংঘর্ষের মাধ্যমে বিক্রিয়াগুলো হয়। ঠিক আছে, এটাকে বলা হয় সংঘর্ষ তত্ত্ব। সো সংঘর্ষ তত্ত্বের ক্ষেত্রে ওরা তিনটা শর্ত আছে, যে রাসায়নিক বিক্রিয়াতে খালি সংঘর্ষ হইলেই হবে না, কেমনে হবে তারা বলতেছে যে প্রথম শর্ত হইলো কণাগুলার মধ্যে বিক্রিয়া করতে হলে সংঘর্ষ হইতে হবে। দ্বিতীয় শর্ত হইলো সংঘর্ষটা একটা ন্যূনতম শক্তি সহযোগে হইতে হবে, নাহলে তো ওই যে সক্রিয়ণ শক্তি পার হইতে পারবে না, একটা মিনিমাম শক্তি লাগবে যেটা ওই সক্রিয়ণ শক্তিকে পার করবে, তারপরে গিয়ে বিক্রিয়াটা হবে। আর লাস্ট শর্ত কি বলতেছে যে সংঘর্ষটা হবে ঠিক আছে, বাট একটা নির্দিষ্ট দিক থেকে হইতে হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট দিক থেকে হইতে হবে। মনে রাখবা যে সংঘর্ষটা তিনটা কথা, একটা বিক্রিয়া হয় কেমনে, সংঘর্ষের মাধ্যমে। সেকেন্ড কথা তারা কি বলতেছে, সংঘর্ষটা হইতে হবে একটা নির্দিষ্ট দিক থেকে, এবং আরেকটা কথা বলছে ন্যূনতম শক্তি থাকতে হবে, যেন হচ্ছে বিক্রিয়াটা বা সংঘর্ষটা অবশ্যই একটা ন্যূনতম শক্তি সহযোগে তারপরে হয়। ঠিক আছে, সেখান থেকে এমসিকিউ আসবে যে বলবে এই নিচের কোনটি হচ্ছে তোমার সংঘর্ষ তত্ত্বের মধ্যে নাই, শর্তের মধ্যে নাই। সেই তিনটা থাকবে, বাকি একটা ভুলভাল অ্যান্সার দেওয়া থাকবে, ওটা হবে অ্যান্সার। ওকে ওকে, এই যে সংঘর্ষ বলে দিছি, যেটা সংঘর্ষ করবে, কলিউশন করে নতুন কিছু তৈরি করবে, এগুলো বলে দেওয়া আছে। নিচের দিকে যাই, আমরা নিচের দিকে যাই। সংঘর্ষ তত্ত্ব, সংঘর্ষ তত্ত্ব, রাসায়নিক বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা তত্ত্ব। সো ওরা আবার বলতেছে যে না, সংঘর্ষ না, অবস্থান্তর অবস্থা তত্ত্বের মাধ্যমে যৌগ তৈরি হয়। এটা কি ভাইয়া? ধরো তুমি এ আর বি কে বিক্রিয়া দিছো, প্রভাবক হিসেবে সি দিছো, এবং সেখান থেকে ডি তৈরি হয়। সো এখানে ফার্স্টে যেটা হবে, দেখো ওরা বলতেছে যে আমরা যখন একটা প্রভাবক দেই তখন ফার্স্টে যেটা হবে, এ আর বি এর মাঝখানে বিক্রিয়া, এটা তো ফাইনাল বিক্রিয়া, এ আর বি বিক্রিয়া করে ডি তৈরি করবে, প্রভাবকটা হচ্ছে সি। তো এখানে মাঝখানে যেটা হবে যে প্রথমে এই বিক্রিয়ক এবং প্রভাবক আগে বিক্রিয়া করবে, বি আর সি আগে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সেখান থেকে তারপরে এর মাঝখানে এ যুক্ত হবে বি এর সাথে, এবং সিটা বের হয়ে যাবে, এবং সেখান থেকে আলটিমেটলি ডি তৈরি হবে। অর্থাৎ মাঝখানে প্রভাবকটা কি করবে, আগে বিক্রিয়া করে তারপরে আবার ওদের দুজনকে বিক্রিয়া করাই দিয়ে নিজে বের হয়ে যাবে। ও ফার্স্টে আইসা যে কোনো একজনের সাথে বিক্রিয়া করবে, এরপরে ওদের দুজনের মাঝখানে বিক্রিয়া করাই দিয়ে ও নিজে আবার বের হয়ে যাবে। এই জন্য আমরা কি জানি, প্রভাবক বিক্রিয়ার আগে এবং পরে সেম থাকে, কারণ হচ্ছে কি মাঝখানে বিক্রিয়া করে কিন্তু বিক্রিয়া করে আবার কি হয়ে যায়, আগে পরে তোমার সেম থাকে। এই জন্য আমরা কি বলি যে প্রভাবক কি করে না, তোমার হচ্ছে আগে পরে চেঞ্জ হয় না। ঠিক আছে, তো এই দেখো ও কি করলো, সাহায্য করলো, আগে বি এর সাথে নিজে যুক্ত হইলো, তারপরে বি আর এ কে যুক্ত করাই দিয়া ও নিজে বের হয়ে গেল, এবং সেখান থেকে ডি তৈরি হলো। এটাই কে বলা হচ্ছে তোমার অবস্থান্তর অবস্থা তত্ত্ব। ওই যে মাঝখানে যে কাহিনীটা হইলো সেটাকে বলা হয় অবস্থান্তর জটিল অবস্থা, এবং এই তত্ত্বটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা তত্ত্ব। ঠিক আছে, এই ব্যাপারটাকে বলা অবস্থান্তর অবস্থা তত্ত্ব। তাহলে এই যে দেখো হচ্ছে ফার্স্টে দেখো প্রভাবকটা কি করে, আগে বি আর সি যুক্ত হবে, তারপর আস্তে আস্তে এ আর বি এর মাঝখানে বন্ড হবে, সি সুন্দর মতো কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় সক্রিয়ণশীল তোমার হচ্ছে অবস্থান্তর অবস্থা। ঠিক আছে, ওকে। এবং এই জিনিসটা তোমরা আরেকটা জায়গায় দেখো, সেটা হচ্ছে বেনজিনের সিগমা কমপ্লেক্স যে গঠন হয়, বেনজিনের যে সিগমা কমপ্লেক্স গঠন হয় সেখানে কিন্তু অবস্থান্তর অবস্থা থাকে। ঠিক আছে, ওকে 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 ওকে, অনেক পড়ালেখা এখানে আছে। আচ্ছা, বিক্রিয়ার হার এবং সক্রিয়ণ শক্তির মাঝখানে সম্পর্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা এমসিকিউ আসে যে তোমার সক্রিয়ণ শক্তি বেশি হলে হার বেশি হবে না কম হবে, ঠিক আছে, কম হইলে বেশি হবে না কম হবে, এরকম প্রশ্ন আসে। তো দেখো সক্রিয়ণ শক্তি মানে কি, যতটুকু শক্তি তোমাকে ওই যে শক্তির পাহাড়টা পাড়ি দিয়ে তারপরে বিক্রিয়া শুরু করতে হবে, ন্যূনতম যতটুকু শক্তি না হলে কোনো বিক্রিয়া হয় না, তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। এখন আমি তোমাকে বললাম যে এ প্লাস বি এই বিক্রিয়াটা শুরু হইতে হইলে তোমাকে 70 জুল শক্তি লাগবে, সক্রিয়ণ শক্তি, সেখান থেকে সি তৈরি হবে। আর বি প্লাস ডি বিক্রিয়া করে সি তৈরি হবে, কিন্তু এখানে সক্রিয়ণ শক্তি হচ্ছে তোমার 40 জুল। তাহলে তুমি বলো কোন বিক্রিয়াটা দ্রুত হবে? সক্রিয়ণ শক্তি কি হবে, ফার্স্টে তোমার বিক্রিয়া শুরু হবে যখনই তোমার 40 জুল শক্তি পার হবে তখনই বি আর ডি বিক্রিয়া করে সি তৈরি করে ফেলবে, কারণ তুমি জানো যে সক্রিয়ণ শক্তি পার হইলে বিক্রিয়া শুরু হয়। আর এ আর বি থেকে সি তৈরি করতে হইলে এই সক্রিয়ণ শক্তি 70 জুল আগে পার করতে হবে, তারপরে হবে। তার মানে সক্রিয়ণ শক্তি বেশি হওয়া মানে কি, ওই শক্তিটাকে পারি দিতে হবে তারপরে গিয়ে বিক্রিয়া শুরু হবে, তার মানে বিক্রিয়া আরো লেটে হবে। তাহলে সক্রিয়ণ শক্তি যদি বেশি হয়, সক্রিয়ণ শক্তি ই এ যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার হার কম হয়, আর সক্রিয়ণ শক্তি ই এ যদি কম হয় তখন বিক্রিয়ার হারটা বেশি হয়। কম হওয়া মানে কি, ওই শক্তির পাহাড়টা খুব সহজে পাড়ি দিবে, খুব সহজে বিক্রিয়া শুরু হবে। তাহলে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক হচ্ছে উল্টা বা ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ওকে। প্রভাবক অনেক ইম্পর্টেন্ট পড়ালেখা আছে, প্রভাবক কি, প্রভাবকের প্রকারভেদ, প্রভাবকের ব্যবহার, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ, অনেক কিছু আছে। ঠিক আছে, প্রভাবকের কাজ কি, প্রথমে এখানে আসো যে প্রভাবক কি। প্রভাবক হচ্ছে কোন একটা বিক্রিয়াকে দ্রুত করায় দেয়,
ঠিক আছে। যেমন একটু আগে বললাম যে এ প্লাস বি থেকে তোমার সি প্রভাবকের অবস্থায় ডি তৈরি হয়। এখন ধরো এ প্লাস বি বিক্রিয়া করে ডি তৈরি করতে সময় লাগে তোমার হচ্ছে 2 ঘন্টা প্রভাবক না দিলে, আর প্রভাবক দিলে সেটা লাগবে কতক্ষণ, ধর হচ্ছে 1 ঘন্টা। তো প্রভাবক কি কাজ করবে, প্রভাবক যেটা করবে এই বিক্রিয়ার তোমার হচ্ছে সক্রিয়ণ শক্তি ই এটাকে কমায় ফেলবে। প্রভাবক কি করবে, সক্রিয়ণ শক্তিটাকে কমায় ফেলবে। তো সক্রিয়ণ শক্তি কমায় ফেললে লাভ কি, সক্রিয়ণ শক্তি কমায় ফেললে লাভ হচ্ছে এ আর বি খুব সহজে সেই সক্রিয়ণ শক্তির পাহাড়টাকে পাড়ি দিবে এবং বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে। আগে যেখানে 2 ঘন্টা লাগতো এখন সেখানে কম টাইম লাগবে। তাহলে প্রভাবকের কাজ কি, কোন একটা বিক্রিয়াকে দ্রুত বা ফাস্ট করানো। তো এখন আবার এমন প্রভাবক আছে যারা উল্টা কি করবে, সক্রিয়ণ শক্তিকে বাড়াই দিবে এবং সেটা কমায় ফেলবে। তো প্রভাবকের কাজ কি, বিক্রিয়ার গতিটাকে বাড়ানো অথবা কমানো, ঠিক আছে। বাট প্রভাবক কিন্তু কি করে না, আগে এবং পরে কোনো রকম চেঞ্জ হয় না, যেমনি দিছিল অমনি থাকে। অর্থাৎ বিক্রিয়ার মাঝে কি করলো সেটা দেখার বিষয় না, আগেও যেমন থাকে পরেও এমন থাকে। মেইন একটাই কাজ, বিক্রিয়ার গতিটাকে কন্ট্রোল করা, বিক্রিয়ার গতিকে হয় বাড়াবে নাহলে কমাবে। এবং এটার সাথে সাম্যাবস্থার কোনো সম্পর্ক নাই, প্রভাবকের সাথে সাম্যাবস্থার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। প্রভাবক জাস্ট কি করবে, বিক্রিয়াটাকে দ্রুত করবে, সাম্যাবস্থাটাকে দ্রুত পাইতে সাহায্য করবে, বাট সাম্যাবস্থার উপরে গিয়ে ও আসলে কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে। ওকে, এরপর আসো প্রকারভেদ। হ্যাঁ, প্রভাবকের প্রকারভেদ। প্রথম যে কি, ধনাত্মক প্রভাবক মানে কি করবে, বিক্রিয়ার গতিকে বাড়াবে। তো ধনাত্মক প্রভাব হিসেবে আমাদের বইতে দেওয়া আছে ম্যাঙ্গানিজ অক্সাইড, ধনাত্মক প্রভাব হিসেবে আমাদের বইতে দেওয়া আছে ম্যাঙ্গানিজ অক্সাইড। ঋণাত্মক প্রভাবক মানে কি, বিক্রিয়ার গতিটাকে কমাবে, সক্রিয়ণ শক্তিটাকে এত বেশি বাড়াই দিবে, পাহাড় হবে অনেক বড়, তো এটা পাড়ি দিয়ে গিয়ে বিক্রিয়া তোমার হচ্ছে দেরি হয়ে যাবে, মানে বিক্রিয়া লেট হবে, ঠিক আছে। এবং আমাদের বইতে কি কি দেওয়া আছে, আমাদের বইতে দেওয়া আছে তোমার হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা দেওয়া আছে। ফসফরিক অ্যাসিড কি একটা, তোমার হচ্ছে ঋণাত্মক প্রভাবক। এবং ঋণাত্মক প্রভাবক হিসেবে অনুশীলনীতে, স্যারের অনুশীলনীতে দেওয়া আছে হচ্ছে গ্লিসারিন, স্যারের অনুশীলনীতে দেওয়া আছে হচ্ছে তোমার গ্লিসারিন। মনে রাখবে গ্লিসারিন, ফসফরিক অ্যাসিড এগুলো হচ্ছে কি, বা ঋণাত্মক প্রভাবক। অটো প্রভাবক বা স্বপ্রভাবক, এই দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় তোমার এই যে ম্যাঙ্গানিজ ও নিজেই প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে নিজের বিক্রিয়াতে নিজেই প্রভাবক হিসেবে কাজ করে, এটার নাম হচ্ছে স্বপ্রভাবক, অর্থাৎ নিজেই নিজের প্রভাবক। তাহলে এই যে ম্যাঙ্গানিজ 2+ এটা কি একটা স্বপ্রভাবক, পরীক্ষাতে অনেক বেশি আসে যে নিচের কোনটি স্বপ্রভাবক, ম্যাঙ্গানিজ 2+ বা ম্যাঙ্গানাস আয়ন Mn2+ হচ্ছে একটা স্বপ্রভাবক। আবিষ্ট প্রভাবক, আবিষ্ট প্রভাবক মানে কি, দেখো আবিষ্ট প্রভাবক মানে হচ্ছে এখানে বুঝো, যেমন দেখো যে এইখানে তোমার সোডিয়াম সালফেট, এই যৌগটা বোঝার জন্য আর কি, সোডিয়াম সালফেটটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিছু একটা তৈরি করে, বাট এই যে যৌগটা আছে Na3ASO3 এইটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। সো আলাদা আলাদা ভাবে এইটা তোমার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাট এইটা বিক্রিয়া করে না। বাট তুমি যদি কি করো, এই সোডিয়াম সালফেট এই যৌগটা এবং অক্সিজেনকে একসাথে নাও, তাহলে এটাও বিক্রিয়া করে এটাও বিক্রিয়া করে। তাহলে কাহিনী কি হইলো, এখানে আলাদা আলাদা ভাবে সোডিয়াম সালফেটটা ঠিকই বিক্রিয়া করে, বাট এই যৌগটা বিক্রিয়া করে না। বাট এই যৌগটা কখন বিক্রিয়া করে, যখন সোডিয়াম সালফাইডটা সেখানে থাকে। দেখো এখনো খুব সুন্দর অক্সিজেনের সাথে বিক্রিয়াটা করছে। এটা কি হইলো, ও বলতেছে যে ভাই দেখো তুমি যদি না আসো তাহলে আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করব না। ফার্স্টে কি করছিলাম আমরা, অক্সিজেনের সাথে ওরে দিছিলাম, ও বিক্রিয়া করে নাই, বাট যখন আমরা সোডিয়াম সালফাইড দিলাম এখন খুব সুন্দর বিক্রিয়া করছে। তাহলে এখানে এই যে ও কি করছে, এই ওকে ইনফ্লুয়েন্স করছে, তাই তো। তাহলে হচ্ছে ইনফ্লুয়েন্সার, ও কি করতেছে এখানে ইনফ্লুয়েন্স করছে বা আবিষ্ট করছে, আচ্ছা ঠিক আছে আমি আসি, তুমি হচ্ছে বিক্রিয়া করো, কোনো সমস্যা নাই, তখন হচ্ছে বিক্রিয়া করছে। তাহলে এই যে এখানে আমাদের সোডিয়াম সালফাইডটা না থাকলে এই বিক্রিয়াটা হচ্ছে না, ওরা দুজন বিক্রিয়া করতেছে না। তাহলে ওদের দুজন বিক্রিয়া তখনই করতেছে যখন সেখানে কি আছে, সোডিয়াম সালফাইড। তাই এটা হচ্ছে কি আলটিমেটলি আবিষ্ট প্রভাবক বা আমাদের ইনফ্লুয়েন্সার প্রভাবক, তাই না। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। প্রভাবক না, প্রভাবককে সহায়তা করে, এটাকে আমরা বলি হচ্ছে প্রভাবকের প্রমোটর, ঠিক আছে। যেমন আমাদের এই যে হেবারবস পদ্ধতিতে আমাদের প্রভাবকটা হচ্ছে আয়রন। প্রভাবকটা কি ভাইয়া, প্রভাবক হচ্ছে আয়রন, বাট মলিবডেনাম হচ্ছে তোমার এই প্রভাবকটাকে এই বিক্রিয়ার গতিটাকে বাড়াইতে সাহায্য করে। তাহলে ও কিন্তু প্রভাবক না, ও প্রভাবকের তোমার হচ্ছে হেল্পিং হ্যান্ড, তাই না। তাহলে মলিবডেনাম ধাতু হলো আয়রন প্রভাবকের সহায়ক বা হচ্ছে প্রমোটর, অনেক বেশি ইম্পর্টেন্ট। মলিবডেনাম হচ্ছে প্রভাবক সহায়ক। প্রভাবক বিষ, এরা কি করে দেখো, প্রভাবকের কাজ কি, বিক্রিয়ার গতিকে বাড়ানো অথবা কমানো। ওরা যেটা করবে প্রভাবককে কাজ করতে দিবে না, যেই প্রভাবক বিক্রিয়ার গতিটাকে বাড়ায় তাকে গিয়ে তোমার হচ্ছে কি করবে, এমন ভাবে ইনফ্লুয়েন্স করবে যেন ওই বিক্রিয়ার গতিটাকে বাড়াইতে না পারে। তাহলে ওরা কি প্রভাবকের জন্য বিষ, প্রভাবককে কাজ করতে দেয় না। তাহলে প্রভাবক বিষের এখানে বৈধ উদাহরণ দেওয়া হচ্ছে AS2O3। এবং তোমরা জৈব যৌগে আমরা যখন ভাই মেন বই পড়েছি তখন ভালো মতো বলছিলাম যে রোজেনমুন বিজারণে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়, এবং বেরিয়াম সালফেট একটা হচ্ছে প্রভাবক বিষ। বেরিয়াম সালফেট একটা প্রভাবক বিষ,
বেরিয়াম সালফেট হচ্ছে একটা প্রভাবক বিষ। তাহলে দুইটা উদাহরণ আছে আমাদের বইতে, একটা হচ্ছে আর্সেনিক অক্সাইড আর একটা হচ্ছে জৈব যৌগে আছে যে বেরিয়াম সালফেট একটা প্রভাবক বিষ। তাহলে দেখো এগুলো গেল প্রভাবকের প্রকারভেদ। এরপরে ভাইয়া প্রভাবনটা যে তোমার ফিজিক্যাল ধর্ম বা ফিজিক্যাল স্টেট সেটা কেমন তার উপর ডিপেন্ড করে দুই প্রকার, সমসত্ব প্রভাবন, অসমসত্ব প্রভাবন। এখন ধরো আমাদের এ নামক একটা গ্যাস, এটার সাথে বি নামক একটা গ্যাস, সেখান থেকে সি নামক একটা গ্যাস তৈরি হইলো এবং এই বিক্রিয়া একটা প্রভাবক ইউজ করছি তোমার হচ্ছে ডি, সেটা হচ্ছে গ্যাস। তার মানে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবাই গ্যাস গ্যাস গ্যাস, মানে সবার স্টেটটা সেম, তাই তো, তার সবার অবস্থাটা সেম। তাহলে এটাকে আমরা বলি সমসত্ব প্রভাবন, আর না হইলে বলি অসমসত্ব প্রভাবন। ঠিক আছে, সমসত্ব আর হচ্ছে তোমার অসমসত্ব, হোমোজেনাস এবং হচ্ছে নন হোমোজেনাস। ঠিক আছে, আচ্ছা এটা বড় হয়ে গেল কিসের জন্য, এত ছোট করে ফেলি তাহলে দেখতে আমাদের জন্য সুবিধা। ওকে ওকে ঠিক আছে, তাহলে সমসত্ব এবং হচ্ছে অসমসত্ব প্রভাবন আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট স্টেট গুলো সেম থাকলে তোমার সমসত্ব গ্যাস 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 গ্যাস, আর না হইলেই তোমার হচ্ছে অসমসত্ব। এরপরে তোমার নিচের দিকে আসো, প্রভাবকের ক্রিয়া কৌশল, প্রভাবক কেমনে কাজ করে সেটা নিয়ে বলে দেওয়া আছে। এটা আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ছিল যে প্রভাবক কিসের মাধ্যমে কাজ করে, অন্তর্বর্তী যৌগ গঠন করার মাধ্যমে এবং অধিশোষণের মাধ্যমে। অন্তর্বর্তী যৌগ গঠন করার মাধ্যমে এবং হচ্ছে অধিশোষণের মাধ্যমে, অন্তর্বর্তী যৌগ গঠন করার মাধ্যমে এবং অধিশোষণের মাধ্যমে। এরপর নিচের দিকে আসো, প্রভাবকের গুরুত্ব। হ্যাঁ, প্রভাবকের গুরুত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা কি করতেছে, আমাদের বিক্রিয়ার টাইমটাকে কমায় ফেলতেছে। ঠিক আছে, বিক্রিয়ার টাইমটাকে কমায় ফেলতেছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং অনেক বিক্রিয়া প্রভাবক ছাড়া হয়ই না, অনেক বিক্রিয়া প্রভাবক ছাড়া হইতেই চায় না। ঠিক আছে, সো প্রভাবকের কিন্তু অনেক বেশি গুরুত্ব আছে। আমরা যেটা করবো, আমরা এই চার্টে চলে আসবো, কারণ এখানে আমাদের বাণিজ্যিক ভাবে যেসব জিনিসপাতিগুলো ইউজ করা হয় সেখানে কি কি প্রভাবক ইউজ করা হয় সেটা দেওয়া আছে। সো প্রথমে আসো ভাইয়া, যে আমাদের স্পর্শ পদ্ধতিতে যখন আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে যাই, সেটার দ্বিতীয় ধাপে আমাদেরকে প্যালাডিয়াম এবং হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ইউজ করতে হয়। হয় প্যালাডিয়াম নয়তো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ইউজ করতে হয়। তাহলে মনে রাখবা, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে কোন প্রভাবক ইউজ করা হয়, প্যালাডিয়াম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করতে গেলে প্যালাডিয়াম এবং রোডিয়াম তোমার হচ্ছে ইউজ করা হয় কি হিসেবে, প্রভাবক হিসেবে। হেবারোস পদ্ধতিতে অ্যামোনিয়াতে আয়রন, তারপরে K2O এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হচ্ছে প্রভাবক হিসেবে। স্টিম অ্যালকেন রিফর্মিং পদ্ধতিতে অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে তোমার হচ্ছে কি লাগে, তোমার এখান থেকে ওয়াটার গ্যাস তৈরি হয় অ্যালকেন থেকে, এবং এখানে প্রভাবক হিসেবে কি থাকে, নিকেল। ঠিক আছে, এবং প্রোপাইলিন অক্সাইড সংশ্লেষের ক্ষেত্রে লাগে হচ্ছে মলিবডেনাম, এটা একটু কম ইম্পর্টেন্ট। বাট এই পাশে দেখো, এই যে যেগুলো তৈরি করলো এগুলোর ব্যবহার দেওয়া আছে। যে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার কি, সালফিউরিক অ্যাসিড তোমার হচ্ছে কেমিক্যাল এবং রাসায়নিক সারে ইউজ করা হয়। নাইট্রিক অ্যাসিড তোমার হচ্ছে কিসে ইউজ করা হয়, বিস্ফোরক, সার, প্লাস্টিক, রঞ্জক, বার্নিশের কাজে। অ্যামোনিয়া কোথায় উৎপাদন করা হয়, অ্যামোনিয়া থেকে খুবই গুরুত্বপূর্ণ ইউরিয়া সার উৎপাদন হয়, তাই না, আমরা জানি যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদন হয়, তাহলে যে এটার ব্যবহার, তাই তো। এবং হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস দিয়ে কি করা হয়, অ্যামোনিয়া, মিথানল এগুলা উৎপাদন করা হয়। ঠিক আছে, সো এই যে কোন প্রভাবক ইউজ করা হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। আচ্ছা ওকে, এই যে প্রভাবক দ্বারা সক্রিয়ণ শক্তি কিভাবে প্রভাবিত হয়। প্রভাবকের কাজ কি, তোমার হচ্ছে সক্রিয়ণ শক্তিটাকে কমাই দিবে। তো সক্রিয়ণ শক্তি কমাই দিলে বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, মানে বিক্রিয়া দ্রুত হবে। বিক্রিয়া কি হবে, বিক্রিয়া দ্রুত হবে। সো ওর কাজই হচ্ছে এটা, এরপরে আমাদের শরীরের মধ্যে এত সুন্দর একটা প্রভাবক আল্লাহ তাআলা দিয়ে রাখছে, এনজাইম। এনজাইম কি একটা জৈব প্রভাবক, আমাদের শরীরের মধ্যে আছে, প্রাণীর দেহে আছে। তাহলে এনজাইম একটা প্রভাবক। ঠিক আছে, এনজাইম কি, এনজাইম হচ্ছে একটা প্রভাবক, সেটা এটা একটা রাসায়নিক প্রভাবক যেটা আমাদের কি থাকে, বৃহৎ প্রোটিন দ্বারা তোমার হচ্ছে তৈরি হয়। সো উচ্চ, দেখো সংজ্ঞা দেওয়া আছে যে এনজাইম হচ্ছে জীবন্ত উদ্ভিদ কোষ, প্রাণী কোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার টারশিয়ারি প্রোটিন নামক জৈব জটিল পদার্থ, যেটা আলটিমেটলি একটা প্রভাবক। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট যে এনজাইম কিন্তু একটা কি, প্রভাবক। এরপর আসো যে এনজাইমের ক্রিয়া কৌশল, এখান থেকে আমরা ডিরেক্ট নিচে চলে যাব এনজাইমের বৈশিষ্ট্যতে চলে যাব, যে এনজাইমের বৈশিষ্ট্য কি। সো প্রত্যেকটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা এনজাইমের তোমার হচ্ছে যে প্রভাবন ক্রিয়া সেটা সুনির্দিষ্ট, যে এই এনজাইমটা এই কাজটাই করবে, এই এনজাইমটা এই কাজটাই করবে। সো প্রত্যেকটা এনজাইমের প্রভাবন ক্রিয়া সুনির্দিষ্ট। যেমন জাইমেজ নামক যে এনজাইমটা আছে সেটা শুধুমাত্র গ্লুকোজের বিয়োজনকে প্রভাবিত করে, অন্য কিছু করবে না। অত্যাধিক কার্যকারিতা এনজাইমের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ এরা অনেক বেশি তোমার হচ্ছে এফিশিয়েন্ট। ঠিক আছে, যেমন এক অণু অ্যানহাইড্রেস এনজাইম কি করতে পারে, মাত্র 1 মিনিটে কার্বনিক অ্যাসিডের 360 লক্ষ অণুকে ভেঙে ফেলতে পারে।
দেখো কত ফাস্ট কাজ করে, মাত্র 1 মিনিটে 360 লক্ষ অণুকে ভেঙে ফেলে কে? অ্যানহাইড্রেজ এনজাইম। এমসিকিউতে চলে আসতে পারে, ঠিক আছে? ওকে, এবং এদের এনজাইম কখন ভালো কাজ করে? যখন তাপমাত্রা থাকে 37°C এবং পিএইচ থাকে 7-এর কাছাকাছি, তখন এনজাইম গুলা ভালো কাজ করতে পারে, ঠিক আছে, মানুষের দেহে বা জীব দেহে। এরপরে আমাদের চলে গেল, তাহলে আমাদের দেখো বিক্রিয়ার গতির পার্টটা শেষ। রাসায়নিক বিক্রিয়ার গতির পার্টটা, হার ধ্রুবক, প্রভাবক, সক্রিয়ণ শক্তি, আরহেনিয়াস, এগুলা শেষ। এবার আমাদের চলে আসতে হবে কি ভাইয়া? রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। একদম 9 থেকে পড়ে আসতেছি যে সাম্যাবস্থা যখন কি হবে, যখন একটা উভমুখী বিক্রিয়ায় যতটুকু তোমার হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, ততটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে, এই চেঞ্জটা যখন, এই যে তোমার ইন্টারচেঞ্জটা, এটা যখন সেম হয়ে যাবে সময় সাপেক্ষে, তখন সেটাকে আমরা বলেছি সাম্যাবস্থা। তো এই সাম্যাবস্থা থেকে প্রথমে যে এমসিকিউটা আসে, একটু নিচের দিকে চলে আসো, যে সাম্যাবস্থা থেকে প্রথম যেই টাইপের এমসিকিউটা আসে সেটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত। এবং এখানে তোমরা কেন জানি অনেক বেশি ভুল করো, কারণ তোমরা যে মেন বই পড়ো না। একটা রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য কি? যে ওই তোমার সাম্যাবস্থার সাম্যের স্থায়িত্ব থাকতে হবে। ভাই সাম্য যদি স্থায়ী না হয় তাহলে সাম্যাবস্থা কেমনে থাকবে, তাই তো? এরপরে উভয় দিক থেকে সুগম্যতা। দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ হইতে হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক হইতে হবে, কিন্তু এমন যদি হয় যে ভাই বিক্রিয়ক থেকে উৎপাদ খুব সহজে হচ্ছে কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক সহজে হচ্ছে না, উভয় দিক থেকে সুগম্যতা নাই, উভয় দিক থেকে তোমার হচ্ছে ইজিলি একটা থেকে আরেকটা কনভার্ট হচ্ছে না, তাহলে কি এদের উভমুখী বিক্রিয়া থাকবে? এটা সাম্যাবস্থা থাকবে না। তাহলে কি থাকতে হবে? অবশ্যই উভয় দিক থেকে সুগম্যতা বা ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড থাকতে হবে। এরপরে বিক্রিয়ার অসম্পূর্ণতা। তোমার কাছে মনে হবে বিক্রিয়া থেমে গেছে, বাট বিক্রিয়া কি থামছে? না, যতটুকু তোমার বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে ততটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে, তার মানে বিক্রিয়াটা কিন্তু অবশ্যই ইনকমপ্লিট থাকতে হবে। কমপ্লিট হয়ে গেল মানে কি? যতটুকু এটা হয়ে গেছে ফিক্স, যতটুকু এটা হয়ে গেছে ফিক্স, একটা থেকে একটা চেঞ্জ হবে না, তো এটা হওয়া যাবে না। কিন্তু বিক্রিয়া অবশ্যই কি থাকতে হবে? অসম্পূর্ণ। এবং লাস্ট হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা, অর্থাৎ সাম্যাবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা নাই, সাম্যাবস্থায় ওর কোনো ভূমিকাই নেই। সাম্যাবস্থায় ভূমিকা আছে কার? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, ঠিক আছে, সেটাকে আমরা বলি লাশ-তেলের নীতি। বাট এখানে জাস্ট খালি বৈশিষ্ট্য দেওয়া আছে, তো চারটাই সুপার ডুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে এরপর আসো লাশ-তেলের নীতি। তাহলে লাশ-তেলের নীতি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং লাশ-তেলের নীতি কিন্তু ভাইয়ের ছোট একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের, যে লাশ-তেলের নীতি সহজে বোঝার জন্য আমরা হচ্ছে কি করব। সো আমরা খুব ভালো মতোই জানি যে যখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়া দিব, ঠিক আছে, আমি প্রভাবকগুলো বলতেছি, যে তাপ উৎপাদী বিক্রিয়া যদি চিন্তা করো, তাহলে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া আসবে হচ্ছে পিছনের দিকে, এবং তাপমাত্রা কমাইলে বিক্রিয়া যাবে সামনের দিকে, এগুলো তোমরা ভালো মতো জানো। তারপরে তাপহারী বিক্রিয়াতে এবার তোমরা কি করবা? যখন এই পার্টটা আসবে আর কি, এই জিনিসগুলো একবার রিভাইজ করবা, বই থেকে তো পড়ার কিছু নাই, তুমি তো এই পার্টটা পারো, তুমি কি করবা? এই পার্টটা যখন আসছো তখন তুমি একটু রিভাইজ করে ফেলবা। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে, আচ্ছা এই বিক্রিয়াটাতে চাপ বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে, চাপ কমাইলে পিছনের দিকে আসতেছে। ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যায়, উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে আসে, এটা কমায় ফেললে বিক্রিয়া পিছনের দিকে আসে। এভাবে তুমি হচ্ছে কি করবা? রিভাইজ করবা যখন তুমি লাশ-তেলের নীতিতে চলে আসবা, ঠিক আছে? কারণ এটা তুমি খুব ভালো মতোই পারো, ঠিক আছে, এটা তুমি খুব ভালো মতোই পারো। তো তাপমাত্রা পরিবর্তনে ব্যাখ্যা করা আছে, এরপরে তোমার হচ্ছে চাপ, তারপর হচ্ছে ঘনমাত্রা, ঠিক আছে? তো আমরা এখান থেকে যাব যে তোমার এইটা, ওকে ওকে, নিচের দিকে যাই, নিচের দিকে যাই। সাম্যাবস্থায় চাপের প্রভাব, চাপের প্রভাব দেওয়া আছে। এই দেখো বলছে কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়, তাহলে সাম্যাবস্থার 4টা বৈশিষ্ট্য আমরা পড়ছি। সাম্যের স্থায়িত্ব, আচ্ছা এটা তো অ্যান্সার হবে না, আমাদের বলছে কোনটি নয়, তাই তো? তো সাম্যের স্থায়িত্ব এটা কিন্তু বৈশিষ্ট্য। তারপর উভয় দিক থেকে সুগম্যতা বৈশিষ্ট্য। ভাই বিক্রিয়ার হার কোন জায়গায় ছিল? ভাই এটা কি ছিল? এটা ছিল না। বিক্রিয়ার অসম্পূর্ণতা ছিল, আর আরেকটা ছিল কি? প্রভাবকের ভূমিকাহীনতা। এই 4টা ছিল, বাট এইটা ছিল না, তাই না? বিক্রিয়ার হার কি না, তোমার হচ্ছে সাম্যাবস্থার বৈশিষ্ট্য না। এখান থেকে এমসিকিউ আসবে, বুঝতে পারছো? এইগুলা থেকে এমসিকিউ আসবে। সাম্যাবস্থায় ঘনমাত্রার পরিবর্তনের প্রভাব অনেক কিছু বলে দেওয়া আছে, এগুলা পড়া দরকার নেই। মাঝখানে অনেক কিছু আছে যেগুলো সব ম্যাথমেটিক্যাল জিনিসপাতি, যেগুলো হচ্ছে তোমার ক্লাসে পড়তে হয়, তাই না? মেন বই থেকে তো আর এখানে তুমি লাশ-তেলের নীতি ধরে ধরে পড়বা না, তাই না? মেন বই থেকে তো এখন তুমি লাশ-তেলের নীতি ধরে ধরে পড়বা না। নিচের দিকে আসো, শিল্প উৎপাদনে লাশ-তেলের নীতির প্রয়োগ। দেখো শিল্প উৎপাদনে লাশ-তেলের নীতির প্রয়োগ মানে কি? হ্যাঁ, তুমি যেটা তৈরি করতে চাও তুমি সেটা কি চাবা? বেশি বেশি চাইবা না? তুমি যেটা তৈরি করতে চাবা সেটা যত বেশি হবে ততই তোমার জন্য লাভ। তাহলে তুমি কি করতে চাবা? যে আমি যেটা তৈরি করতে চাই সেটা অবশ্যই আমার ডান দিকে থাকবে, মানে উৎপাদ। তাহলে আমার টার্গেটটা কি থাকবে? এই যে তাপমাত্রা,
চাপ এবং ঘনমাত্রা এই তিনটাকে ব্যবহার করে আমি যেহেতু জানি যে কি করলে বিক্রিয়া সামনে যাবে, কি করলে বিক্রিয়া পিছনে যাবে, এবং আমার টার্গেট বিক্রিয়াটাকে সামনে নেওয়া, তাহলে সামনে নেওয়ার জন্য তাপমাত্রা কি করতে হবে, চাপ কি করতে হবে, ঘনমাত্রা কি করতে হবে, এটা তো আমার থেকে ভালো কেউ জানে না, কারণ আমি লাসে তেলে নিতে জানি। তাহলে আমি ওটা অ্যাপ্লাই করে সর্বোচ্চ পরিমাণে উৎপাদ পাওয়ার চেষ্টা করব না। তাহলে শিল্প উৎপাদনে কি করা হয়, এই লাসে তেলে নীতি ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার চেষ্টা করা হয়। ঠিক আছে, সেই জন্য তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা বাড়ায় কমায় তোমার হচ্ছে উৎপাদ পাওয়ার চেষ্টা করা হয়। ওকে, এবার বলছে দেখো যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা কোন দিকে যাবে। দেখো এটা যত বাড়াই দিবা এটা থেকে কি উৎপন্ন হয়, তোমার হচ্ছে কি উৎপাদ। তাহলে এটা যত বাড়বে তখন এটা থেকে কি উৎপন্ন হবে, উৎপাদ বেশি হবে। তাহলে বিক্রিয়া কোন দিকে যেতেছে, সামনের দিকে বা ডান দিকে। ঠিক আছে, কোন দিকে হবে, ডান দিকে। আর তোমার উৎপাদ বাড়াই দিলে কি হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক হবে, তাহলে আলটিমেটলি বিক্রিয়া আসবে পিছনের দিকে। ঠিক আছে, তাহলে যার ঘনমাত্রা বাড়াবা সেটা থেকে অন্যটা তৈরি হবে। এটা হচ্ছে আলটিমেটলি আমাদের ঘনমাত্রার প্রভাব। নিচের দিকে আসো, নিচের দিকে আসো। যে দেখো বলতেছে যে লাভজনকভাবে শিল্পক্ষেত্রে বাস্তবে সর্বাধিক 35 থেকে 40% অ্যামোনিয়া উৎপাদন করতে নিম্নরূপ অবস্থা তোমার হচ্ছে প্রয়োগ করা হয়। প্রথমত আয়রন, তারপরে আয়রনের প্রভাবক সহায়তা হিসেবে কি দেওয়া হয়, মলিবডেনাম দেওয়া হয়, এবং তাপমাত্রা প্রায় 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। চাপ দেওয়া আছে 200 থেকে 300 ATM। এগুলো আমরা একদম 90 থেকে পড়ে আসছি। এরপর সালফিউরিক অ্যাসিডে কি করা হয়, জাস্ট খালি একটু রিডিং দিও, এই পার্টটা খালি জাস্ট একটু রিডিং দিও যে শিল্পতে তোমার হচ্ছে উৎপাদন করার জন্য কি লাগে। ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্র আমাদের বলতেছে যে এই যে আমাদের এতক্ষণ ধরে আমরা পড়লাম বিক্রিয়ার হার এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। কি কি, একটা হচ্ছে তোমার আংশিক চাপের উপরে। কিসের উপর ডিপেন্ড করে ভাইয়া, আংশিক চাপের উপরে, বিক্রিয়কের আংশিক চাপের উপরে, এবং ঘনমাত্রার উপরে, এবং তুমি জানো যে এই আর বের করতে গেলে সূত্র থেকে একটা কে আসে, সেটাকে আমরা বলি হার ধ্রুবক। তাহলে সেখান থেকে আমাদের আসছে যে হার ধ্রুবক যদি 8টা আংশিক চাপের উপর ডিপেন্ড করে তখন যে হার ধ্রুবকটা আসবে তার নাম হচ্ছে কেপি, এবং যদি ঘনমাত্রার উপর ডিপেন্ড করে তখন তার নাম আসবে কেসি। এবং কেপি এবং কেসি তোমরা রিটেন ক্লাসে আলটিমেটলি পড়ে থাকো সিকিউর জন্য। ঠিক আছে, বাট তোমাদের বাংলা বই থেকে কতটুকু পড়তে হবে সেটা ভাই দেখা দিচ্ছি যে কেপি এবং কেসি থেকে তোমার কি কি জিনিস পড়তে হবে। ঠিক আছে, সো ম্যাথ তো তুমি পারবা, তো কেপি কেসির ম্যাথ তো আলটিমেটলি আমাদের বই থেকে করতে হয় না। তোমাদের খালি সংজ্ঞাটা দেখো, বলতেছে যে একটা বিক্রিয়ার হার কিসের উপর ডিপেন্ড করে, ওই বিক্রিয়কের সক্রিয় ভরের উপর। সক্রিয় ভর কি, দুইটা, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, একটা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ হইলে যে কেটা আসবে তার নাম কেপি, এবং মোলার ঘনমাত্রা হইলে কেসি। ঠিক আছে, এবং তোমাকে আবারও বলতেছি যেগুলা কি কে, তাহলে এটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে, তাপমাত্রা। ঠিক আছে, হার ধ্রুবক মানেই তাপমাত্রা, ঠিক আছে। ওকে, এখানে অনেক কিছু বলে দেওয়া আছে। তো প্রথমে কেপি কেসি থেকে যেই প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ভাই কেপি কেসির একক নিয়ে যে পেঁচাল। সো কেপি কেসি এর একক, সেখান থেকে দুই টাইপের প্রশ্ন আসবে। টাইপ 1, যেখানে অপশনে তোমার হচ্ছে একক নাই কথাটা থাকবে। যদি কে রিলেটেড যত প্রশ্ন আছে, শুধুমাত্র কেপি কেসি না, কে রিলেটেড যত প্রশ্ন আছে সেখানে যদি কোনো কারণে অপশনে একক নাই কথাটা থাকে তাহলে আর কোনো কিছু দেখা দরকার নাই, এটাই হবে অ্যান্সার। আর টাইপ 2 কি, টাইপ 2 হচ্ছে যে তোমাকে কেপি কেসির একক নাই কথাটা থাকবে না, 4টা অপশনই কোনো না কোনো একক দেওয়া থাকবে, তাহলে তখন তোমাকে হিসাব করে বের করতে হবে। তাহলে মনে রাখবা ভাই কেপি এর একক কি, কেপি এর একক হচ্ছে ATM টু দি পাওয়ার ডেল এন, এবং কেসি এর একক কি, তোমার হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। এবার কত হচ্ছে ভাই ডেল এন কি, যেমন ধরো একটা বিক্রিয়া 3A প্লাস 2B থেকে হচ্ছে 4C তৈরি হইল। তাহলে এই বিক্রিয়াতে তোমার হচ্ছে ডেল এন কেমনে বের করবো, ডেল এন মানে হচ্ছে উৎপাদে কত মোল আছে এবং বিক্রিয়কে কত মোল আছে। তাহলে আমাদের উৎপাদ আছে একটা এবং সেটা আছে 4 মোল, তাহলে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়ক একটা আছে 3 মোল, একটা আছে 2 মোল, তার মানে 5 মোল। তাহলে কত আসলো 4 - 5, তাহলে ডেল এন কত আসলো -1। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি একক কত আসবে, ATM টু দি পাওয়ার ডেল এন কত -1, মানে ATM ইনভার্স 1। আর কেসির একক কত আসবে, মোল পার লিটার টু দি পাওয়ার -1। তাহলে কি হয়ে যাবে, মোলটা হয়ে যাবে তোমার হচ্ছে এখন ইনভার্স, আর এটা তো আগে থেকে ইনভার্স ছিল, সেটা আবার ইনভার্স হয়ে কি হয়ে যাবে লিটার। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি লিটার মোল ইনভার্স 1, জাস্ট উল্টাই যাবে। তাহলে এভাবে তুমি এককটা বের করবা কখন, যখন অপশনে একক নাই কথাটা থাকবে, আর অপশনে একক নাই থাকলে সেটাই হবে হচ্ছে অ্যান্সার, আর তোমার হিসাব করা লাগবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যান্সার।
সেকেন্ড আসো, সেকেন্ড যে প্রশ্ন আসে কেপি এবং কেসির মাঝখানে সম্পর্ক, কেপি এবং কেসির মাঝখানে সম্পর্ক, ঠিক আছে? তো মনে রাখবা যে ভাই কেপি ইজ ইকালস টু হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, কেপি ইজ ইকালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে এখানেও কি আলটিমেটলি দেখো যে তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে কেপি এবং কেসির মাঝখানে সম্পর্ক। যদি ডিরেক্ট বলে যে একক নাই, তাহলে মনে রাখতে হবে যে কেপি কেসি গুলো কোনো একক নাই, বা যদি এটা না থাকে তাহলে তুমি হিসাব করে দিবা, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে, সামনে দেবো কেপি কেসি কেমনে বের করতে হয় সেগুলো বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিই, আমাদের এইচএসসি বলো এবং বিভিন্ন ভার্সিটি পরীক্ষা কেপি কেসি থেকে তোমার হচ্ছে মেডিকেল বা ভার্সিটিতে কখনো ম্যাথ আসে না, ঠিক আছে? কেপি কেসি থেকে ভার্সিটিতে যে ম্যাথ আসে সেগুলো একদম ডিরেক্ট একদম জানা ম্যাথ, পরিচিত ম্যাথ আসে, কারণ এটা ক্যালকুলেশন করা একটু কঠিন, কারণ যে আলফার ভ্যালু তোমার থাকে হচ্ছে ভগ্নাংশ, তারপরে স্কোয়ার আসে, কিউব চলে আসে, এই জন্য দেয় না, ঠিক আছে? দিলেও এই জন্য দেয় যেন তুমি হচ্ছে না করতে পারো, ওই এমসিকিউটা যেন না করো এই জন্য দেয়, ঠিক আছে? বাট ইঞ্জিনিয়ারিং আসে কারণ ওখানে ক্যালকুলেটর আছে, ওখানে করা যাবে। সো এখন দেখো যে এখান থেকে মেইনলি কি প্রশ্ন আসে, তুমি এমসিকিউতে সবসময় দেখবা তোমার কেপি বের করতে বলবে, সবসময় সবসময় তোমার কেপি বের করতে বলবে, ঠিক আছে? এবং কিছু স্পেশাল বিক্রিয়ার ক্ষেত্রে বের করতে বলবে, কোনটা? যে PCl5 ভেঙে গিয়ে PCl2 প্লাস হচ্ছে তোমার PCl3 প্লাস হচ্ছে তোমার ক্লোরিন, এরপরে হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে 2HI, এরপরে N2O4 ভেঙে 2NO2। এই তিনটা বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখবা এমসিকিউতে মাঝে মধ্যে বলবে কেপি বের করতে, কারণ হচ্ছে এই তিনটার যে কেপি এর ইকুয়েশন সেটা একটু তুলনামূলক সোজা, এই তিনটার যে কেপি এর ইকুয়েশন সেটা তুলনামূলক সোজা। যেমন এটার ক্ষেত্রে কিরকম আসে, এরকম আসে মেবি যে তোমার কি আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা হোল স্কোয়ার, ঠিক আছে? বা তোমার আলফা পি, ঠিক আছে, আলফা স্কোয়ার পি ইন্টু 1 মাইনাস আলফা হোল স্কোয়ার, এইভাবে ছোট ছোট সূত্র আসে। তাহলে তুমি মনে রাখবা যে এই তিনটার কেপি এর সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এমসিকিউতে এই তিনটার কেপি বারবার করে আসে এবং বোর্ডেও আসে, ঠিক আছে? আমি তোমার হচ্ছে কলেজে সম্ভবত একটা পরীক্ষায় কি করলাম, আগের রাতে এগুলো পড়ে গেছি, ঠিক আছে? আগের রাতে মানে এই জিনিসটা আমি খেয়াল করছি যে আচ্ছা এখান থেকে কিন্তু কেপিকেসির যে এমসিকিউ গুলো আসে সেগুলো আসলে না এই তিনটা থেকে আসে। তো তখন যখন আমি দেখলাম যে আচ্ছা এই তিনটা সূত্র মুখস্থ করা বা মনে রাখা সোজা, এই জন্য এই তিনটা থেকে আসে, বুঝতে পারছো? তো তখন আমি কি করলাম, এই তিনটা পড়ে গেলাম, পরের দিন এক্সামে গিয়ে দেখি যে আমাদের এই যে এই PCl5 এর থেকে কেপি চলে আসছে, ঠিক আছে? তো এখন তুমি যদি পরীক্ষার হলে কেপি এর সূত্র ডেরিভেশন করে তারপরে বের করতে যাও, তাহলে তুমি একটা এমসিকিউ পিছনে কি 10 মিনিট দিবা? না, তাহলে তুমি কি করবা, এই যে এই তিনটার কেপি এর সূত্র মনে রাখবা, মনে রাখবা, ঠিক আছে? দেখা যাবে ভার্সিটিতে আসলে এরকম ছোটখাটো ম্যাথ গুলাই আসবে, ঠিক আছে? এবং বাকি কোন জায়গায় ক্যালকুলেটর নাই বা এমসিকিউতে কখনো কি করবে না, কেসি বের করতে দেয় না, ঠিক আছে? কারণ কেসির ইকুয়েশন গুলো অনেক বড় হয়, ঠিক আছে? এই জন্য কেসি বের করতে দেয় না, এটা কিন্তু মনে রাখবে। কিছু ইম্পর্টেন্ট কথা বললাম। এরপর আসো, কেপি এবং কেসি এর মান কখনো শূন্য বা অসীম হইতে পারে না। কিসের জন্য ভাই? কেপি কেসি গুলো মানে কি, উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বা আংশিক চাপ, তাই তো? যেমন উৎপাদের ডেটা এখানে লেখা লাগবে, আর নিচে হচ্ছে কি লিখি আমরা, বিক্রিয়কের আংশিক চাপ বা ঘনমাত্রা। তুমি চিন্তা করে দেখো এটা জিরো মানে কি, এটা জিরো মানে হচ্ছে উপরে জিরো চলে আসছে তাই জিরো। তাহলে উপরে জিরো মানে কি মিন করতেছে, উৎপাদ জিরো মানে উৎপাদ নাই। তাহলে একটা বিক্রিয়ার উৎপাদ নাই, তাহলে ওই বিক্রিয়াকে রঘুমুখী বিক্রিয়া, ওই বিক্রিয়া কি আর আছে? তাহলে কে এর ভ্যালু বা কেপি বা কেসি ভ্যালু কি জিরো হতে পারবে না। আবার কে ইনফিনিটি হইলে মানে কি বুঝাইতেছে, কোনো কিছু ইনফিনিটি মানে কি, তাকে অবশ্যই তোমার জিরো দ্বারা ভাগ করা হয়েছে, তার মানে বিক্রিয়ক জিরো, তাই তো? তার মানে কে জিরো মানে উৎপাদ জিরো, আর কে ইনফিনিটি মানে বিক্রিয়ক জিরো। তো বিক্রিয়ক জিরো অথবা উৎপাদ জিরো, এটা কি কখনো সম্ভব যে তোমার বিক্রিয়াতে বিক্রিয়ক নাই, উৎপাদ নাই? এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। তার মানে কেপি এবং কেসির ভ্যালু কখনো কি হতে পারবে না, শূন্য হইতে পারবে না, অসীম হইতে পারবে না, মান থাকবে, অবশ্যই মান থাকবে। ওকে, এরপর আসো। আচ্ছা, এই দেখো কেপি কেসি সম্পর্ক থেকে অনেক এমসিকিউ আসে, বলছে নিচের কোন বিক্রিয়ায় কেপি এবং কেসির মান সমান। আমি তোমাকে বারবার বললাম এখান থেকে অনেক এমসিকিউ আসবে, কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তোমার কাজ শুধুমাত্র ডেল এন বের করা। তাহলে এটা কোন বিক্রিয়া, কোন বিক্রিয়াতে কেপি কেসির ভ্যালু সমান, ঠিক আছে? সো দেখো এটা অ্যান্সার হবে, আমি অ্যান্সারটা করে দিচ্ছি যে এখানে উৎপাদ কত, 2 মোল, বিক্রিয়ক হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 1 মোল, তাহলে দুই পাশে 2 2 কি সেম না? তাহলে 2 আর 2 মাইনাস হয়ে কত চলে আসবে, 0। তাহলে দেখো কেপি ইজ ইকুয়ালস টু কত থাকবে, কেসি আর টি টু দি পাওয়ার ডেল এনটা কত, 0। তাহলে কোনো কিছুর পাওয়ার যখন 0 হয় সেই জিনিসটা হয়ে যায় 1, তার মানে আলটিমেটলি কি পড়ে থাকবে, কেপি ইজ ইকুয়ালস টু কেসি। তাহলে তুমি কি শিখলা, যে ডেল এন যদি 0 হয় সেই বিক্রিয়াতে কেপি এবং কেসি সমান, আর ডেল এন এর মান থাকলে জাস্ট বসায় যা আসবে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে, এরপর আসো, এগুলো আমাদের লাগবে না। কখন কেপি কেসি সমান হয়, যখন ভাই হচ্ছে ডেল এন এর ভ্যালু 0 হয়, ঠিক আছে? ওকে ওকে ওকে, তোমার কাজ হচ্ছে ওই যে তিনটা ভাই বললাম ওই তিনটার মধ্যে মুখস্থ করবা। বলছে নিচের বিক্রিয়ায় কেপি এবং কেসি এর সম্পর্ক কি।
A2 প্লাস 3B2 থেকে এটা, তাহলে উৎপাদ কত 2, বিক্রিয়ক হচ্ছে 3 আর এটা হচ্ছে 1 4, তাহলে 2 - 4 কত আসলো -2। তাহলে আমরা কি জানি Kp ইন্টু Kc RT টু দি পাওয়ার ডেল n কত আসছে -2, তাহলে কত আসলো Kp Kc RT টু দি পাওয়ার -2, Kp Kc RT টু দি পাওয়ার -2। এই হচ্ছে আমাদের आंसर। এখানে কিন্তু ছোট ছোট এমসিকিউ আসবে, ঠিক আছে, ছোট ছোট এমসিকিউ কিন্তু আসবে। ওকে, সবগুলা সূত্র ডেরিভেশন করা আছে, আমি জাস্ট নিয়ে আসছি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য যে আমি কোন লাইন বা কোন পৃষ্ঠাগুলোতে গিয়ে থামবো এটার জন্য, ঠিক আছে। ওকে, কেপি কিছু আমার শূন্য হতে পারে না, অসীম হতে পারে না, এটা আমরা জানি ভাই। সাম্যদ্রব্য কেসি এর গুরুত্ব, এগুলো থেকে আমরা কি বের করতে পারি, একটা বিক্রিয়ার দিক বের করতে পারি, সাম্যাবস্থার অবস্থান বের করতে পারি, বিক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত চলতে পারে সেগুলো আমাদের বের করতে পারি, ঠিক আছে। সেগুলো কিন্তু দেখা গেছে একটু পড়ে ফেলতে পারো। তারপরে আমরা কেপি এবং কেসির মান জানা থাকলে আংশিক চাপ বা ঘনমাত্রা বের করতে পারি না, সেগুলো এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। ওকে ওকে ওকে, এরপর আসো এরপর আসো এরপর আসো। আচ্ছা, এখানে এই যে তোমার হচ্ছে এরোটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই এরোটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। দেখো কেসি আসলে বোঝায় যে একটা বিক্রিয়া আলটিমেটলি কখন শুরু হয়েছিল কখন শেষ হবে। কেসি এর যে মানটা সেটা প্রথমে দেখো কি, কেসি এর ভ্যালুটা মানে কি, কেসি মানে হচ্ছে উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তো কেসি এর মান কম মানে কি, বিক্রিয়কটা বেশি আছে উৎপাদটা কম আছে, কারণ আমরা জানি ভাগফলের উপরেটা যত কম হয় সেই মান তত কম হয়, ভাগফলের নিচেটা যত বেশি হয় সেই মান তত কম হয়। তো কেসি কম কি ইন্ডিকেট করে, যে বর্তমানে বিক্রিয়াটা মাত্র শুরু হয়েছে, যে বিক্রিয়ক অনেক বেশি উৎপাদ একদম নাই, তাহলে কেসি এর মান যখন একদম কম তখন বুঝতেছি বিক্রিয়া কেবল শুরু হয়েছে। এবং কেসি যখন যত আস্তে আস্তে বাড়তেছে এবং কেসি এর মান যখন অত্যাধিক বেশি হবে, সেটা কি মিন করতেছে, যে উৎপাদ অনেক বেশি বিক্রিয়ক অনেক কম, তার মানে আলটিমেটলি তুমি কি বুঝতেছো, তুমি আলটিমেটলি বুঝতেছো যে এখন বিক্রিয়া আলটিমেটলি শেষের দিকে যাইতেছে, বিক্রিয়াটা এখন কোন দিকে যাচ্ছে, শেষের দিকে, কারণ এখন উৎপাদ বেড়ে গেছে বিক্রিয়ক কমে গেছে, বুঝতে পারছো। তাহলে বিক্রিয়ার ব্যাপ্তিটা বোঝা যায় কার মাধ্যমে, এই কেসির মানের মাধ্যমে। এবার ভাই এই যে এই পেজটা অনেকেই পড়ো না, এই যে কিউ, কিউ অনেক কে তো পড়ো, বাট কিউ দেখলে বলা ভাই কিউ আবার কি, ঠিক আছে। কিউ হচ্ছে কুশন্ড বলা হয়, এটাকে কুশন্ড বলা হয়। তো তোমার জাস্ট এটা বুঝলে হবে যে কিউটা কি। দেখো আমরা কে বা কে রিলেটেড যা কিছু আছে এগুলা বের করি কোথায়, সাম্যাবস্থায়। কে পি বলো অথবা কে সি বলো, এগুলা কোথায় বের করি, সাম্যাবস্থায় বের করি ভাই, কোথায় বের করি, সাম্যাবস্থায়। কিন্তু কিউ কি, দেখো কিউ আর কে দুটো আলটিমেটলি ম্যাথমেটিক্যালি সেম জিনিসই বোঝায়। কে হচ্ছে কি, কে কি আমরা কি জানি, কে মানে হচ্ছে উপরে উৎপাদের আংশিক চাপ বা ঘনমাত্রা, আর নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ বা ঘনমাত্রা। কিউ মানেও সেম জিনিস। তো তুমি বলবা যে ভাই সেম জিনিস মানে, এখানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, বা তুমি যদি হচ্ছে ই বের করতে চাও কিউপি, তাহলে হচ্ছে আংশিক চাপ, এবং নিচে হচ্ছে বিক্রিয়ক। তো দুটো তো ভাই সেম। আচ্ছা আমিও জানি ভাই দুটো সেম, বাট কিউ হচ্ছে তুমি যে কোনো সময়ে যেটা বের করবা সেটা হচ্ছে কিউ। বিক্রিয়া কেমন শুরু হয়েছে, এখন তুমি কিউ বের করলা, কোনো সমস্যা নাই। বিক্রিয়ার 5 মিনিট পর বের করলা, সমস্যা নাই। বিক্রিয়ার সাম্যাবস্থায় গেছে ধরো এখানে বের করলা, সেখানেও কিউ আসবে। তারপরে সাম্যাবস্থা পার হয়ে গেছে, তাও কিউ আসবে, তারপরে তাও কিউ আসবে। অর্থাৎ একটা বিক্রিয়ার যে কোনো সময়ে তোমার হচ্ছে উৎপাদের আংশিক চাপ বা বিক্রিয়কের আংশিক চাপ, বা উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রার যে ভ্যালুটা, এটা হচ্ছে কিউ। আর শুধুমাত্র সাম্যাবস্থায় যেই তোমার হচ্ছে এই ভ্যালুটা, সেটাকে বলা হয় কে। তার মানে কিউ আর কে সমান কখন, যখন সাম্যাবস্থা। তাহলে যখন বের করো তখনই কিউ, বাট সাম্যাবস্থায় বের করলে হচ্ছে কে। তাহলে কিউ আর কে ম্যাথমেটিক্যালি একই জিনিস রিপ্রেজেন্ট করে, জাস্ট কখন বের করতেছো সেটার উপর ডিপেন্ড করে। তাহলে কে শুধুমাত্র বের করা যায় সাম্যাবস্থায়, আর কিউ বের করা যায় সব সময়। তাহলে দেখো ফার্স্টে আমাদের কি হয়, প্রথমে বিক্রিয়াটাই তোমার শুরু হয়, তাই তো, তারপর সাম্যাবস্থায় যায়, তারপর সামনের দিকে যায়। তাহলে যে কোনো মোমেন্টে তুমি কিউ বের করতে পারবে, কিউ কিউ কিউ, বাট এই মোমেন্টে শুধুমাত্র বের করতে পারবে কে, ঠিক আছে, এই মোমেন্টে বের করতে পারবে কে, ঠিক আছে, এই মোমেন্টে বের করতে পারবে কে। সো কে আছে মাঝে, তাই তো, শুরুর দিকেও কিউ থাকে, শেষেও কিউ থাকে, মাঝেও কিউ থাকে, প্রত্যেকটা পয়েন্টে কিউ বের করতে পারবা। তো এখন তুমি একটু বুঝো যে এখানে তো কে আর কিউ সমান, তাই না, কারণ দুটোই কি সাম্যাবস্থা বের করতেছি এবং ম্যাথমেটিক্যালি সেম মানই আসবে। বাট তুমি চিন্তা করে দেখো শুরুতে যে কিউটা ছিল সেটা কি অনেক কম ছিল না, কারণ এখন কি উৎপাদটা অনেক কম, বিক্রিয়কটা অনেক বেশি। তাহলে এইখানে কে এর মানটা তো ফিক্স, কে তো আর বের করা যাবে না, এই টোটাল বিক্রিয়ার ক্ষেত্রে কে তো এই একটাই। দেখো তো কিউ বর্তমানে যা আছে কে তার থেকে বড় না, তাহলে বলতে পারি যে এই পজিশনে কিউ থেকে কে বড়, আর এই পজিশনে সমান। আর এই পজিশনে দেখো কে কে ছাড়াই গেছে কিউ, তাহলে এই পজিশনে কিউ বড় কে এর থেকে। তাহলে এরকম প্রশ্ন আসবে যে কখন কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে, তাহলে একটু মনে রাখবা। ওকে ওকে
ও নিচের দিকে যাই, তাহলে কেপিকেস থেকে কিন্তু আসলে অনেক কিছু থিওরিটিক্যালি পড়াশোনা করার মতো আছে, খালি ম্যাথ গুলোই হবে না, এগুলো আছে। তো এই গেল আমাদের হচ্ছে কেপিকেস এর পার্ট, লাশ এলিয়ার এবং রাসায়নিক গতিবিদ্যা। এখন আমাদের হচ্ছে পিএইচ এর পার্টটাতে আসতে হবে। তো প্রথমে আসা হচ্ছে পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল মানে কি? এই যে পানিকে তুমি যদি হচ্ছে ভেঙে ফেলো, তাহলে পানি থেকে পাওয়া যায় H+ এবং OH- আয়ন। তাহলে এই দুটার যে ঘনমাত্রার গুণফল, এই যে এই দুটা আয়নের যে ঘনমাত্রার গুণফল, এটাকে বলা হয় পানি আয়নিক গুণফল KW। ঠিক আছে? এন্ড তুমি যদি হচ্ছে এই পানি ভাঙার বিক্রিয়ার কেটা বের করো, তুমি দেখো পানি ভেঙে গেল H2O, কি তৈরি হবে H+ এবং OH-। তো তোমরা কে কে কেমনে বের করবা? কে মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা H+ এবং OH- এবং নিচে বিক্রিয়কের ঘনমাত্রা H2O, এটাই তো কে, তাই তো? বা KC বলতে পারি, আমরা কে ধরলাম। তো এখন তুমি চিন্তা করে দেখো, এই যে পানি ভাঙার বিক্রিয়ার যে কে, সেটাকে বলা হয় কেডি, পানির বিয়োজন ধ্রুবক কেডি। আর তোমাকে বললাম যে H+ এবং OH- আয়নের ঘনমাত্রাকে বলা হয় পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল মানে পানির যে দুইটা আয়ন আছে H+ আর OH- তাদের গুণফলটাকে বলা হয় পানির আয়নিক গুণফল। তাহলে দেখো তো আমাদের যে উপরের পার্টটা KW কিনা, তাহলে দেখো পানির বিয়োজন ধ্রুবক কেডি সমান সমান হচ্ছে পানির আয়নিক গুণফল KW ডিভাইড বাই পানির ঘনমাত্রা H2O। এবং এইখান থেকে প্রশ্ন আসছে ডিউ তোমার হচ্ছে কত সালে? 21-22 সালে। ডিউ 21-22 সাল প্রশ্ন চলে আসছে যে কেডি এবং KW এর মাঝখানে সম্পর্ক লেখো। একদম সিম্পল একটা কনসেপ্ট, বলাবান ভিতর থেকে তো পড়ে নাই, বের করতে পারে না। আমাদের বড় ভাই তো ছিল, তাই না? বের করতে পারে না, কারণ যে সবাই বের করতে কেমনে পারবে? সবাই তো এমনি পড়ে নাই, সবাই তো ভিতরে জিনিস পড়ে নাই, খালি পড়ছে আচ্ছা KW কি, KW হচ্ছে H+ আর হচ্ছে OH-, সেটা হচ্ছে KW। আর KW এর মান কত? 25 ডিগ্রি সেলসিয়াসে 1 × 10⁻⁴ শেষ। ওটা জানে যে এইটা আর এইটা শেষ, এটা মানে KW আর এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের মান। ঠিক আছে, এতটুকু পড়ছে। তো এই কেডি এগুলো পড়েনি। তাহলে তুমি জানো যে কেডি মানে হচ্ছে পুরাটা পানি ভাঙলে বিক্রিয়া কে লিখলে যা আসবে সেটা হচ্ছে কেডি। আর এই যে উপরেরটাকে বলা হচ্ছে KW। তাহলে সম্পর্ক কি আসলো? কেডি সমান সমান KW ডিভাইড বাই পানির ঘনমাত্রা H2O। ঠিক আছে? এবং বারবার বলতেছি এগুলা কি কে, এগুলা কার উপর ডিপেন্ড করবে? শুধুমাত্র তাপমাত্রা। ঠিক আছে, তোমার এক কথাতেই সব কে পড়া হয়ে যাবে। ঠিক আছে, সব শুধুমাত্র তাপমাত্রা। তো তাপমাত্রা বাড়াইলে কে বাড়বে, তাপমাত্রা কমাইলে কে কমবে। ঠিক আছে, এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি পানির মোলার ঘনমাত্রাটা হিসাব করি 1 লিটারে, তাহলে সেটা আসবে প্রায় 55.5 মোল। এবং এখান থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। ঠিক আছে, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত? 55.5 মোল পার লিটার। এবারে আয়নিক গুণফল KW। আয়নিক গুণফল মানে কি? এই যে H+ এবং হচ্ছে OH- আয়নের ঘনমাত্রার গুণফল, তাই তো? H+ এবং OH- আয়নের ঘনমাত্রার গুণফল। এবং এটা 25 ডিগ্রি সেলসিয়াসে কত বলতেছি? 1 × 10⁻⁴। ঠিক আছে, 1 × 10⁻⁴। ওকে 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 ওকে, নিচের দিকে আসি, নিচের দিকে আসি। এবং এখানে অনেকগুলো মান দেওয়া আছে। এটা কোন জায়গায় জানি আসছিল? 100 ডিগ্রি সেলসিয়াস এটা কোন জায়গায় জানি এডমিশনে আসছিল? যে 100 ডিগ্রিতে হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, ওকে নিচের দিকে আসো। এখান থেকে আলটিমেটলি পিএইচ এর স্কেলটা আসবে, সমস্যা নাই ভাই, দেখাই দিচ্ছি। তো তার আগে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেই জিনিসটা হচ্ছে তুমি KW কাকে বলতেছো? যে পানির আয়নিক গুণফল H+ এবং হচ্ছে OH-, এবং নরমাল 25 ডিগ্রিতে আমরা সেটাকে বলতেছি কত? 25 ডিগ্রি সেলসিয়াসে বলতেছি 1 × 10⁻⁴। সো পানি মানে কি? বিশুদ্ধ পানি মানে সেটা অ্যাসিডও না, সেটা ক্ষারও না। বিশুদ্ধ পানি মানে সেটা অ্যাসিডও না, সেটা ক্ষারও না। তাহলে আমরা কি জানি? অ্যাসিডের মধ্যে থাকে H+ এবং ক্ষারের মধ্যে থাকে OH-, আর পানির মধ্যে থাকে এই দুইটা সেম সেম। বিশুদ্ধ পানিতে দুইটা সেম সেম থাকে। তাহলে পুরা পানির এই দুইটা গুণফল যদি 10⁻⁴ হয় এবং দুইটা যদি সেম সেম হয়, তাহলে H+ কত আছে বিশুদ্ধ পানির মধ্যে? 10⁻⁷ আছে H+, 10⁻⁷। এবং OH- কত আছে? OH- আছে 10⁻⁷। বাট যখনই ধরো এই দুইটা মিলে কত? দেখো দুইটা মিলে কি 14 না? এখন তুমি জানো এটা কি KW মানে ধ্রুবক, কে হচ্ছে একটা ধ্রুবক। তো এটা কি আর চেঞ্জ হবে? তাহলে একটা যদি হচ্ছে তোমার 8 হয়, আরেকটা হয়ে যাবে 6। বাট দুইটার গুণফলটা কখনোই 14 পার করতে পারবে না, কারণ এটা কি একটা ধ্রুবক। তাহলে এবার দেখো আমাদের যখন ধরো H+টা কত? H+টা হচ্ছে 10⁻⁻6 আর OH- কত ভাইয়া? OH- হচ্ছে 10⁻⁻8। এবার আসছে 14। বাট তুমি এবার দেখো, এবার আমাদের OH- এর ঘনমাত্রাটা বেড়ে গেছে। তাহলে এই যে দ্রবণটা এখন এটা আর বিশুদ্ধ পানি নাই, এটা অ্যাসিড হয়ে গেছে, কারণ এখানে H+ বেশি OH- কম।
বুঝতে পারছো? এবং এই কনসেপ্টটা থেকেই আলটিমেটলি কি আসছে আমাদের ওই যে পিএইচ স্কেলের ধারণা, এখান থেকে লগ ধরে এই যে আমাদের পিএইচ স্কেলের ভ্যালু আসছে তোমার হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, ঠিক আছে? যদি পিএইচ স্কেলের প্রতিষ্ঠার বিক্রিয়ার পরেই দেওয়া আছে সুন্দর মতো, ঠিক আছে? আচ্ছা, তো তার আগে আমরা একটু পড়ে ফেলি যে আমাদের দুর্বল অ্যাসিড এবং ক্ষার যেটা আছে তার জন্য অসওয়াল্ড কি দিছে একটা লঘুকরণ সূত্র। অসওয়াল্ড আমাদের বলতেছে যে দুর্বল অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে তাদের যে বিয়োজন ধ্রুবক আলফা সেটা তোমার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। যে তোমার কি যে সে বলতেছে যে দুর্বল অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে তাদের বিয়োজনের মাত্রা, ঠিক আছে, বিয়োজনের মাত্রা আলফা এটা প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই তাদের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক এটাকে বলা হয় কি ভাই? এটাকে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এবং এখান থেকে আলটিমেটলি পিএইচ এর সূত্রটা কি চলে আসে? তোমার ইসের পিএইচ এর সূত্র চলে আসে মাইনাস লগ অফ আলফা সি বা মাইনাস লগ অফ রুট ওভার অফ কে এ ডিভাইড বাই তোমার হচ্ছে সি, মাইনাস লগ অফ রুট কে এ সি, লগ অফ রুট ওভার অফ কে এ সি, ঠিক আছে? সেখান থেকে দুর্বল অ্যাসিড এবং ক্ষারের কি চলে আসে? তোমার পিএইচ এর ফর্মুলাটা চলে আসে। অ্যাসিড বললে পিএইচ আর ক্ষার বললে আগে পিওএইচ বের করে তারপরে সেখান থেকে 14 থেকে মাইনাস করে পিএইচ বের করতে হয়। এগুলো কিন্তু আমরা জানি, কারণ পিএইচ আর পিএইচ কত? 14। ওকে, নিচে আসো, নিচে আসো। ওকে, এখানে অনেক কথা বলে দেওয়া আছে, আমরা ডাইরেক্ট চলে যাবো অ্যাসিডের শক্তি মাত্রায়, তাহলে আমার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বিয়োজন ধ্রুবক মানে কি? এই যে কে এ কে বি মানে কি? কে এ কে বি মানে হচ্ছে যে তোমার একটা অ্যাসিড কতটুকু বিয়োজিত হয় সেটা যে ধ্রুবকটা সেটাকে বলা হয় কে, এবং এটাকে বলা হচ্ছে কে বি, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি অ্যাসিড এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক। ক্ষার হইলে কে বি, অ্যাসিড হইলে কে এ। তার মানে কি তুমি চিন্তা করে দেখো, বিয়োজন ধ্রুবক তো কে এ বেশি মানে কি? বেশি বিয়োজিত হয়েছে। বেশি বিয়োজিত হওয়া মানে কি? এইচ প্লাস বেশি ছাড়ছে, তার মানে ওই অ্যাসিডটা কি তত শক্তিশালী, যত বেশি এইচ প্লাস দান করবে তত শক্তিশালী। আবার কেবি মানে কি? কেবি বেশি মানে হচ্ছে সে তত বেশি ওএস মাইনাস দান করছে বা তত বেশি বিয়োজিত হয়েছে, তাহলে সেই ক্ষারটা কি তত বেশি শক্তিশালী। তাহলে কে এ কেবি বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যত বেশি, সেই অ্যাসিড এবং ক্ষার তত বেশি শক্তিশালী, ঠিক আছে? ওকে, বিয়োজন ধ্রুবক এবং অ্যাসিড ক্ষারের তীব্রতা। সো নিচের দিকে চলে আসো, আমরা জানি যে কে যত বেশি অ্যাসিড তত তোমার হচ্ছে শক্তিশালী, কে যত কম অ্যাসিড তত দুর্বল। কেবি যত বেশি সেই ক্ষার তত শক্তিশালী, এবং তোমার কে বি যত কম সেই ক্ষার তত দুর্বল, ঠিক আছে? তার মানে কে এ যত বেশি তোমার হচ্ছে অ্যাসিড তত শক্তিশালী, কে এ যদি কম হয় অ্যাসিড তো তোমার শক্তিটাও কি হয়ে যায়? কমে যায়। কে বি সেম টু সেম, কে বি যদি বেশি হয় ক্ষারটা হচ্ছে তোমার শক্তিশালী হয়, কেবি যদি কম হয় ক্ষারটা হচ্ছে দুর্বল হয়। আর তোমরা জানো এই কে এ কেবি থেকে বের করা হয় পিকে এ আর পিকেবি। তো মনে রাখবা কে এর সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ কে বাড়লে অ্যাসিড এবং ক্ষারের শক্তি বাড়বে, মানে কে বাড়লে, আর পি বাড়লে কমবে, অর্থাৎ পিকে এ যত বেশি সেটা তত দুর্বল, সেই অ্যাসিডটা তত কি দুর্বল। আর পিকে বি বা পিকে এ যত কম সেটা তত শক্তিশালী, ঠিক আছে? তো একটা মনে রাখলে আরেকটা হচ্ছে উল্টা, কে কেবির ক্ষেত্রে সমান, কে বেশি শক্তিশালী আর পিকেবি বেশি দুর্বল, ঠিক আছে? পিকে বেশি হইলে দুর্বল। ওকে ওকে, অনেকে প্রশ্ন করছে ভাইয়া এই চারটা আমরা কেমনে মুখস্থ করবো, যে এই চারটের মধ্যে তো অনেকগুলো জিনিস দেওয়া আছে। সো তুমি দেখো এখানে অনেকগুলো জৈব অ্যাসিডের যে তোমার ভ্যালু সেটা দেওয়া আছে, তার মধ্যে প্রথমে দেওয়া আছে হাইড্রো আয়োডিক অ্যাসিড। তো তুমি দেখতে পারতেছো ও এখানে বস টাইপের অ্যাসিড থাকার পরেও এই লিস্টে সবার উপরের দিকে আছে, এবং ওর দেখো বিয়োজন ধ্রুবকের ভ্যালুটা সব থেকে বেশি। তাহলে ও হচ্ছে কি এইগুলোর মধ্যে দেখো HBr HCl এদের মধ্যে সব থেকে শক্তিশালী অ্যাসিডের মধ্যে একটা, ঠিক আছে? এবং সেটা কি সালফিউরিক অ্যাসিড থেকেও বেশি। দেখো কে এর বিচারে সালফিউরিক অ্যাসিড থেকেও বেশি, ঠিক আছে? জাস্ট খালি একটু চোখ বোলায় দেখে রাখবা। অ্যাসিডের শক্তি মাত্রা তোমরা বারবার ক্লাসে বের করছো যে অ্যাসিডের শক্তি মাত্রা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কি ভাইয়া, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক তো করে ফেললাম যে কে যত বেশি তত শক্তিশালী, কে যত কম তত দুর্বল। এরপরে ভাইয়া হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের প্রভাব, এটা মানে কি তোমার এই যে হাইড্রোসিড যেগুলো আছে HF HBr HCl এবং হচ্ছে HI। আচ্ছা, বিআর আর সিএল তো উল্টাপাল্টা দেখে ফেলছি, বিআর পরে সিএল আগে, তাই তো? তাহলে হচ্ছে তোমার HCl এবং হচ্ছে HBr, এগুলোকে বলা হয় হাইড্রোসিড, কারণ হাইড্রোজেনের অ্যাসিড। এই হাইড্রোসিডের ক্ষেত্রে শক্তি ডিপেন্ড করে অ্যানায়নের আকারের উপরে। অ্যানায়ন যার বড় সেই তোমার হচ্ছে তত শক্তিশালী। তো আমরা জানি HI আয়োডিন সব থেকে তোমার হচ্ছে বড় অ্যানায়ন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, সব থেকে ছোট ফ্লোরিন। তাহলে HI সব থেকে শক্তিশালী অ্যাসিড, তারপরে HBr, তারপরে HCl। তো এটা কেন হইলো? কেন? কারণ হচ্ছে অ্যানায়ন যত বড় হবে, তুমি চিন্তা করে দেখো হাইড্রোজেন আয়োডাইড মানে কি, হাইড্রোজেন হচ্ছে এতটুকু, তার সাথে আয়োডিন হচ্ছে এত বড়, এবং তারপরে ব্রোমিন মানে কি, হাইড্রোজেন হচ্ছে এতটুকু এবং ব্রোমিন হচ্ছে এতটুকু।
তারপরে HCl মানে কি, হাইড্রোজেন হচ্ছে এতটুকু, ক্লোরিন মানে হচ্ছে এতটুকু, আর HF মানে কি, হাইড্রোজেন এতটুকু, তোমার হচ্ছে ফ্লোরিনও মোটামুটি কাছাকাছি। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো যে আমাদের অ্যাসিডের কাজ কি, H+টাকে বের করে দেওয়া। সো HI তে কি হচ্ছে, হাইড্রোজেন থেকে তোমার আয়োডিনের নিউক্লিয়াসের দূরত্ব অনেক দূরে, তোদের মাঝখানে বন্ধনটা অনেক কম, দুর্বল, তো আয়োডিনটা খুব সহজে কি করতে পারবে, এইচটাকে তোমার হচ্ছে এখান থেকে তোমার ফেলে দিতে পারবে বা ছেড়ে দিতে পারবে। এবং ওর পক্ষে কি, ওর থেকে একটু কষ্ট কম হবে, বেশি হবে, ওর পক্ষে ছেড়ে দেওয়া আর একটু বেশি কষ্ট হবে, ওর পক্ষে ছেড়ে দেওয়া অনেক বেশি কষ্ট হবে, কারণ ওদের মাঝখানে বন্ধনটা অনেক বেশি, কারণ ওরা অনেক ছোট, কাছাকাছি আছে। তাহলে H+টা বের হইতে চাইবে না, তো H+ বের হইতে না চাইলে ও আবার কি এসিড অ্যাসিড, যে H+ দান করে সে হচ্ছে শক্তিশালী অ্যাসিড, তো ছাড়তে যাচ্ছে না, ও কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এই জন্য আমরা বলি যে অ্যানায়নের আকার বেশি হলে শক্তিশালী আর কম হইলে কি, দুর্বল। এরপর হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি দেখতে হয়, কেন্দ্রীয় পরমাণু জারণ মান, যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি সে শক্তিশালী। আর তোমার হচ্ছে যদি কেন্দ্রীয় পরমাণু জারণ মান সেম হয়ে যায় তখন আমরা দেখি যে যেইটার তোমার হচ্ছে আকার ছোট সে শক্তিশালী। কিরকম, যেমন ধরো হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারপর ধরো হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তারপর ধরো হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো এই তিনটা অ্যাসিড দিয়ে আমাকে বলো তো কে বেশি শক্তিশালী। সেগুলো যেহেতু অক্সিজেন যুক্ত অ্যাসিড বা অক্সো অ্যাসিড, এদেরকে আমরা কি করব, আমরা হচ্ছে জারণ মান হিসাব করবো। অক্সিজেন 4টা আছে তাহলে -8, হাইড্রোজেন 2টা আছে তাহলে +2 এবং সালফার তাহলে হচ্ছে +6। অক্সিজেন 3টা আছে তাহলে -6, হাইড্রোজেন কত, +1, নাইট্রোজেন কত ভাইয়া, +5। অক্সিজেন 4টা আছে -8, হাইড্রোজেন 3টা আছে +3, ফসফরাস কত, +5। সো ক্লিয়ারলি এটাও +5, এটাও +5, এটা +6, তো ওর থেকে বেশি তো কেউ নাই, তাহলে ও সব থেকে শক্তিশালী। এবার মারামারি লাগছে এই দুজনে যে ভাই ও পাস, তো কে বেশি হবে, যেটার আকার ছোট, নাইট্রোজেন ছোট, তাই নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী। ঠিক আছে, এটা হচ্ছে অক্সো অ্যাসিড। ওকে, এরপর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো যে ভাই ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, জানো তো, CH3COOH, এটা কি অ্যাসিড ভাই, একটা দুর্বল অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কি অ্যাসিড, এটা ভাই দুর্বল অ্যাসিড। এখন দুর্বল অ্যাসিড তো ঠিক আছে, বাট দুর্বল অ্যাসিডটা কিসে, ও যখন পানিতে থাকে তখন দুর্বল অ্যাসিড। বাট তুমি জানো কিনা যে এই যে ইথানোয়িক অ্যাসিড যেটা আছে CH3COOH, এটাকে তুমি যদি হচ্ছে অ্যামোনিয়ার দ্রবণের মধ্যে ছেড়ে দাও, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ছেড়ে দাও বা অ্যামোনিয়ার দ্রবণে ছেড়ে দাও, তখন এখানে ইথানোয়িক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড। আমি জানি অনেকে আজকে ফার্স্ট জানবা, সো দেখো পানির মধ্যে CH3COOH খুব সহজে H+টাকে ছাড়তে পারে না, তাই ও পানিতে দুর্বল অ্যাসিড। বাট ওকে যখন অ্যামোনিয়ার দ্রবণে দেওয়া হয় তখন ও খুব সহজে H+টাকে ছেড়ে দেয় এবং এজন্য এটা কি তখন শক্তিশালী অ্যাসিড হয়ে যায়। তাহলে মনে রাখবা যে কার মধ্যে তুমি হচ্ছে ভাঙতেছো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু শক্তিশালী এবং তোমার হচ্ছে দুর্বল হইতে পারে। তো পানিতে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, ঠিক আছে, বাট ও কিন্তু অ্যামোনিয়ার দ্রবণে গেলে কি হয়ে যাবে, তোমার হচ্ছে হিরো, সেখানে সে খুব কি শক্তিশালী অ্যাসিড। সো মনে জানা থাকে এগুলোর উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে অ্যাসিডের আকার। আর ক্ষারের ক্ষেত্রে আলটিমেটলি এরকম কোনো একদম স্পেসিফিক নিয়ম নাই। ক্ষারের ক্ষেত্রে আমরা এটাই বলে থাকি যে তোমার কেবি যত বেশি সেটা তত শক্তিশালী, তারপর হচ্ছে পিকেবি তোমার হচ্ছে যত বেশি সেটা তত হচ্ছে তোমার দুর্বল, এগুলো আমরা বলে থাকি। ঠিক আছে, এগুলো আমরা বলে থাকি। তো ক্ষারের ক্ষেত্রে হচ্ছে এটা। এবং আরেকটা আছে তোমার হচ্ছে যৌগের নিঃসঙ্গ বা লন পেয়ার ইলেকট্রন দানের ক্ষমতা, এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে লুইস ক্ষারের কথা বলছে। এটা কার ক্ষেত্রে বলছে, এটা বলছে লুইস ক্ষারের কথা। আমরা জানি যে যারা লন পেয়ার দান করে তারা হচ্ছে লুইস ক্ষার। কে, যেমন অ্যামোনিয়া একটা লুইস ক্ষার, কার্বনিল CO এটা একটা লুইস ক্ষার, পানি একটা লুইস ক্ষার। তো সবাই তো লন পেয়ার দান করে, ও একটা লন পেয়ার দান করে, ও হচ্ছে তোমার ওর মধ্যে 2টা আছে বাট দান করে একটা, ওর মধ্যে 2টা আছে বাট দান করে একটা। তো সবাই লন পেয়ার দান করে, বাট কে কত তাড়াতাড়ি দান করে সেটা তো শক্তিশালী। সবার আগে দান করে তোমার হচ্ছে যে কার্বনিল, তারপরে অ্যামোনিয়া, তারপরে তোমার H2O। কে কত তাড়াতাড়ি লন পেয়ার ইলেকট্রন দান করতেছে সে হচ্ছে তত শক্তিশালী ক্ষার। ঠিক আছে, আর এমনিতে আমরা কেমনে বুঝতে পারি, যার কেবি বেশি সে, যে তোমার হচ্ছে অক্সাইড এবং হাইড্রোক্সাইড বেশি দ্রবণীয় হবে সে হবে। ঠিক আছে, এটা আমরা এমনি বুঝতে পারি। বাট অ্যাসিডের ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট MCQ, যে হাইড্রোসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকার এবং ইসের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান দেখতে হয়। ঠিক আছে, ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষারের যে কথাবার্তা সেটা। ক্ষারকত্ব এবং অম্লত্ব, কত বেশি যে তোমাদের হচ্ছে কনফিউশন এটা নিয়ে। ভাই ক্ষারকত্ব কার থাকবে, একটা ক্ষারের সাথে মারামারি করে কে, অম্ল, তাহলে একটা অম্লের থাকবে ক্ষারকত্ব। আর অম্লত্ব কার থাকবে, অম্লকে দমায় ফেলে কে, ক্ষার, তাহলে একটা ক্ষারকের থাকবে অম্লত্ব। এবং এই ক্ষারকত্ব অম্লত্ব আলটিমেটলি আর কিছুই না, আমাদের তুল্য সংখ্যা বা পাওয়ার। একটা অ্যাসিড কতটুকু পাওয়ারফুল সেটা ডিপেন্ড করবে তার ক্ষারকত্বের উপরে, একটা ক্ষারক কতটুকু পাওয়ারফুল সেটা ডিপেন্ড করবে তার অম্লত্বের উপরে। এবং আমি যে সারাদিন ধরে যদি এগুলো বলতে থাকি আমার কোনোদিন প্যাচ লাগবে না, কেন জানো, কারণ আমি যখন এভাবে বলি না যে একটা অ্যাসিড
যতটুকু তোমার শক্তিশালী, দেখো বলে ফেলছি একটা অ্যাসিড কতটুকু শক্তিশালী। তো আমার মুখ থেকে যখন অ্যাসিড বের হয়েছে তখন আমি এখানে অলরেডি ক্ষারকত্ব কথাটা মাথায় এনে ফেলছি, কারণ আমি জানি অ্যাসিড হইলে তো আর অম্লত্ব আসবে না। তো অ্যাসিডের থাকবে ক্ষারকত্ব, ক্ষারের থাকবে অম্লত্ব। সারাদিন বলতে পারবো, একবার এইবার প্যাচ লাগবে না যে তোমার ক্ষারের ক্ষারকত্ব, এরকম হয়ে যাবে না কখনো। কারণ আমি যখনই বলবো ক্ষার তখন আমার এখানে অম্ল কথাটা চলে আসবে। ঠিক আছে, চিন্তা ভাবনা এরকম। সেগুলো কি আলটিমেটলি পাওয়ার। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড কি করতে পারে, একাই দুইটা হাইড্রোজেন দান করতে পারে। তাহলে ওর ক্ষারকত্ব কত? 2, কারণ ও একলা তোমার হচ্ছে দুইটা হাইড্রোজেন দান করতে পারে। কিন্তু HCl এর কথা চাই, দেখো HCl এর মাত্র একটা হাইড্রোজেন আছে, তাহলে ওর ক্ষারকত্ব কত? জাস্ট 1, কারণ তুল্য সংখ্যাটা কত? 1। সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা হাইড্রোক্সাইড দান করতে পারে? মাত্র একটা, তাহলে ওর তোমার হচ্ছে অম্লত্ব কত? মাত্র 1। বাট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেখো হাইড্রোক্সাইড কয়টা আছে? 2টা, তাহলে ওর তোমার হচ্ছে অম্লত্ব কত? 2। তাহলে কে কয়টা অ্যাসিড অথবা ক্ষার তোমার হচ্ছে দান করতে পারে, বা কয়টা অ্যাসিড অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে, সেটা ডিপেন্ড করে যে সে কয়টা H+ অথবা OH- দান করে, বা তার তুল্য সংখ্যা কত। তো এটা আলটিমেটলি তার পাওয়ার ডিপেন্ড করে। তো অ্যাসিডের থাকে কি? ক্ষারকত্ব, ক্ষারকের থাকে হচ্ছে অম্লত্ব। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ক্ষারকত্ব, অম্লত্ব। এবং এখান থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যে তোমার এগুলো তো দেখে বোঝা যায়, এগুলো তো দেখে বোঝা যায় যে ভাইয়া H2 দুইটা আছে তাই 2, HCl একটা আছে তাই একটা, সোডিয়াম হাইড্রোক্সাইড OH একটা আছে তাই 1, দুইটা আছে তাই 2, কিন্তু কিছু আছে বোঝা যায় না। তো সেটা আমি করে দিচ্ছি। যেমন লবণের ক্ষেত্রে বোঝা যায় না, দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এইটার তোমার কি বের করতে বলবে? অম্লত্ব, কারণ এটা হচ্ছে কি? একটা ক্ষার। এটা কি ভাই? এটা হচ্ছে একটা ক্ষার। ঠিক আছে, যদিও দুর্বল ক্ষার, বাট একটা ক্ষার। তাহলে ক্ষারের কি থাকবে? ক্ষারের থাকবে হচ্ছে অম্লত্ব। তো বারবারই এই প্রশ্নটা আসে যে এটার অম্লত্ব কত। তো মনে রাখবা, লবণের ক্ষেত্রে অম্লত্ব আমরা কেমনে বের করতে হয়? লবণের ক্ষেত্রে অম্লত্ব বের করতে হয় যে তুমি দেখবা এখানে ক্যাটায়নটাকে, বা ক্যাটায়ন হচ্ছে অ্যালুমিনিয়াম, এটার চার্জ কত সেটার সাথে গুণ করবা এটা কয়টা আছে, তাহলে তুমি হচ্ছে পেয়ে যাবা কয়টা আছে। তাহলে অ্যালুমিনিয়াম এর চার্জ হচ্ছে 3, এবং আছে কয়টা এখানে? 2টা, তাহলে 2, তাহলে 3 দুগুণ অ্যান্সার কত আসলো? 6। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যে ক্ষারটা আছে তার অম্লত্ব হচ্ছে 6। এরপর ধরো ভাইয়া সোডিয়াম কার্বনেট, এটা তোমাকে বের করতে বললো। সো এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা ক্ষার। সো এখন এইটার তোমার অম্লত্ব কেমনে বের করবো? ওই সেম, সোডিয়ামের চার্জ কত? 1, আছে কয়টা? 2টা, 2 একে কত হয়? 2, তাহলে অম্লত্ব কত? 2। এভাবে বের করবো লবণ হইলে। ঠিক আছে, লবণ হইলে আমরা এভাবে বের করবো। এন্ড আরেকটা ব্যতিক্রম যে ভাইয়া ফসফরিক অ্যাসিড H3PO4, তারপরে তোমার হচ্ছে ফসফোনিক অ্যাসিড H3PO3, এবং আরেকটা হচ্ছে তোমার ফসফেনিক অ্যাসিড H3PO2। সো এই তিনটার ক্ষেত্রে তুমি চাই দেখো যে হাইড্রোজেন আছে তিনটা তিনটা তিনটা। সো দেখে মনে হবে যে ভাই ওর তোমার তুল্য সংখ্যা কত? 3, তাহলে ও কি করবে? 3, এটাও তো 3টা আছে তাই 3টা, এটাও 3টা আছে 3টা না। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা হয়, তুমি একটু বুঝো এগুলো মানে কি। এই হাইড্রোজেন তো দান করতে পারতে হবে, 3টা হাইড্রোজেন আছে মানে 3টা হাইড্রোজেন দান করে, এরকম না। ফসফরিক অ্যাসিডে 3টা আছে এবং ও 3টাই দান করে, তাই এর তোমার হচ্ছে ক্ষারকত্ব কত? 3। বাট এই যে তোমার এরপরে যেটা আছে H3PO3, এখানে হাইড্রোজেন 3টা আছে ঠিক আছে, বাট দান করতে পারে মাত্র 2টা, তাই ওর তুল্য সংখ্যা বা ক্ষারকত্ব হচ্ছে 2। এরপরে H3PO2, এইটার তোমার হচ্ছে 1, কারণ দান করতে পারে মাত্র একটা। এবং এটার ব্যাখ্যা বড় ক্লাস হলে দিতাম। ঠিক আছে, কারণ যেখানে কি হয় তোমার হচ্ছে সমযোজী বন্ধন হয়ে যায়, হাইড্রোজেনের সাথে অক্সিজেন একটা বের হয়ে যায়। ঠিক আছে, এবং এইটার চিত্র তুমি পাবা হচ্ছে পরিমাণগত রসায়ন, এটা দেওয়া আছে। ঠিক আছে, চাইলে তোমরা দেখতে পারো। ঠিক আছে, চাইলে তোমরা দেখতে পারো। তাহলে এইভাবে আমরা হচ্ছে অম্লত্ব খাদ্য বের করি। দ্রবণের পিএইচ আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াসে পানির যে ঘনমাত্রা সেটা ধরে স্ট্যান্ডার্ড ধরে লগারিদম নিয়ে আমাদের হচ্ছে পিএইচ স্কেল বের করা হয়েছে, তাই না? কারণ পিএইচ স্কেল কি? তোমার হচ্ছে পিএইচ মানে হচ্ছে তোমার লগের তোমার হচ্ছে H+ অথবা OH- আয়নের যে ঘনমাত্রা সেটাকে বলা হচ্ছে পিএইচ, তাই তো? ওকে, এন্ড ওই যে আমরা কি পড়তেছি দেখো, বললাম যে যখন দুইটাই 10⁷ করে থাকবে তাহলে নিউট্রাল, এবং যখনই একটা ইন্টারচেঞ্জ হবে তখনই তোমার কি হয়ে যাবে? যে অ্যাসিড অথবা ক্ষার হয়ে যাবে। তো যে 7টা হচ্ছে আলটিমেটলি নিউট্রাল, সাথে থেকে বেশি হইলে 14 পর্যন্ত হচ্ছে তোমার কি ক্ষার, এবং সাথে কম হইলে 0 পর্যন্ত কি তোমার হচ্ছে অ্যাসিড। এটা হচ্ছে আলটিমেটলি পিএইচ স্কেল। তো পিএইচ স্কেল তো আলটিমেটলি বই থেকে পড়ার কিছু নাই। তো নিচের দিকে আসি, পিএইচ স্কেলের সংজ্ঞা তোমাকে জিজ্ঞাসা করবে পিএইচ স্কেলের সংজ্ঞা কি। আচ্ছা, ওকে ওকে ওকে। এবং পিএইচ এর ম্যাথ কেমনে করতে হয়, হাতে ক্যালকুলেশন সব করাই দিছি, তোমার সিরিজ আছে ইউটিউব চ্যানেলে যাও, যা সুন্দর মতো দেখে ফেলো, সবকিছু করাই দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। কোন দ্রবণের পিএইচ এর মান 0 থেকে কম অথবা 14 থেকে বেশি হতে পারে কি? দেখো তো কি বলে, বলছে কোন দ্রবণের পিএইচ এর মান এটা থেকে বেশি হইতে পারে। শেষ, আর কিছু বলতে পারবা? হ্যাঁ। এখন কথা হচ্ছে 0 থেকে 14 এর বেশি অথবা কম কেন হইলো? কারণ হচ্ছে
ওইখানে ঘনমাত্রা আসলে এক্সট্রিম অনেক বেশি, তখন দেখা যায় যে অ্যাসিড হইলে জিরোর নিচে নেমে যায় এবং ক্ষার হলে 14 থেকে বেশি হয়ে যায়, তখন আলটিমেটলি আমাদের পিএইচ স্কেলটা আর খাটে না। ঠিক আছে, আমাদের পিএইচ স্কেলটা তখন আর কি করে না, খাটে না। তাহলে এই প্রশ্নের অ্যান্সার যে ভাইয়া পিএইচ স্কেল কি তোমার 0 থেকে 14 বাইরে যেতে পারে? ইয়েস, চাইতে পারে, যদি সেখানে কি হয়, তোমার ঘনমাত্রাটা অনেক বেশি হয়। এবং তোমাদের বইতে একটা ম্যাথ দেওয়া আছে, দেখবা সেখানে তোমার হচ্ছে কিসের ম্যাথ ছিল জানো, এরকম টাইপের একটা ম্যাথ ছিল, 12.5% তোমার অমুক যুগের পিএইচ বের করো, বের করলে এটা আসে তোমার হচ্ছে 14.51। রাসায়নিক পরিবর্তনের ক্লাসে দেখবা ভাইয়া বলছিলাম, ঠিক আছে, 14.51। সো লবণের আদ্র বিশ্লেষণ, হ্যাঁ, কোন লবণটা ক্ষারীয় কোন লবণটা অম্লীয় কেমনে বুঝবো? দেখো মনে রাখবা যে একটা ধরো সবল অ্যাসিড তার সাথে বিক্রিয়া করলে হচ্ছে একটা দুর্বল ক্ষার, তাহলে এখান থেকেও তো লবণ পানি তৈরি হবে। অ্যাসিড মানে কি, লবণ আর পানি তৈরি হবে। বাট এই লবণের মধ্যে কে আছে? অ্যাসিডের সবল পার্টটা আছে, ক্ষারের দুর্বল পার্টটা আছে। তাহলে এই লবণের মধ্যে পাওয়ার কার বেশি? অ্যাসিডের। তাহলে এই লবণটা কিরকম লবণ হবে? অম্লীয় লবণ। সেম টু সেম, যদি ক্ষারটা স্ট্রং হইতো তাহলে হয়তো ক্ষারীয় লবণ, আর দুইটাই সবল অথবা দুইটাই দুর্বল হইলে লবণটা হবে হচ্ছে প্রশম লবণ বা নিউট্রাল লবণ। তো এখানে এটা নিয়েই আলোচনা করা আছে, ঠিক আছে, লবণের আদ্র বিশ্লেষণ। ওকে 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 বাফার কি, যে লবণে সামান্য পরিমাণে তুমি H+ যোগ করো, সামান্য পরিমাণে OH- যোগ করো, বাট তার পিএইচটা কি হয় না, চেঞ্জ হয় না, তাকে বলা হয় কি ভাইয়া? তাকে বলা হয় হচ্ছে বাফার দ্রবণ। সো বাফার থেকে আমাদের অনেক ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস পড়তে হয়, সেটা কি ভাইয়া? প্রথমত হচ্ছে নিচের দিকে আসো, বাফারের যে ব্যবহারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। নিচের দিকে আসো। পিএইচ পরিবর্তন হয় না, এগুলো আমরা জানি, এগুলা বাফার দ্রবণ প্রস্তুতি, বাফার দ্রবণে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন, এটা তো তোমরা ম্যাথে করোই, বাট আমাদের যেটা পড়তে হবে, একটু নিচের দিকে আসো। বাফারের অনেকগুলো ব্যবহার দেওয়া আছে, ঠিক আছে, বাফারের অনেকগুলো ব্যবহার দেওয়া আছে। আসো, এখানে একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করছে যে বাফার ক্ষমতা। বাফার ক্ষমতা মানে কি, তোমার এই যে বাফারের পিএইচ এক চেঞ্জ করতে যতটুকু H+ অথবা OH- দিতে হয় সেটাকে বলা হয় বাফার ক্ষমতা। বাফারের পিএইচ ধরো হচ্ছে বর্তমানে আমার বাফারটা আছে 7, তাহলে তুমি এটাকে হয় 8 বানাইতে চাও নাহলে 6 বানাইতে চাও, অর্থাৎ বাফারের পিএইচ এক পরিবর্তন করতে চাও তোমার এখান থেকে, তাহলে যতটুকু H+ অথবা OH- যোগ করলে এটা চেঞ্জ হবে, সেটাকে বলা হয় তোমার বাফার ক্ষমতা। ঠিক আছে, তো আলটিমেটলি তো চেঞ্জ হয় না, বাট সামান্য জায়গায় তুমি যদি হচ্ছে অনেক H+ দিয়ে দাও তখন তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওকে, তুমি নিচের দিকে আসো। যে ভাইয়া বাফারের ক্রিয়া কৌশল, এটাও আমাদের রিটেন পড়ালেখা, ঠিক আছে। বাট এই যে মানুষের রক্তের পিএইচ, ভাই এটা কি, মানুষের রক্ত কি একটা বাফার। এবং এখান থেকে কি কি প্রশ্ন আসে, যে মানুষের রক্তে কয় ধরনের তোমার হচ্ছে বাফার আছে? 3 ধরনের বাফার আছে। কি কি বাফার? একটা হচ্ছে ভাইয়া প্রোটিন বাফার, একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে প্রোটিন বাফার, একটা হচ্ছে ভাইয়া ফসফেট বাফার, এবং একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, ঠিক আছে, বা কার্বনেট বাফার। সো মানুষের রক্তে কিন্তু এই 3 টাইপের বাফার আছে, ঠিক আছে। সো বাইকার্বনেট লিখে নাও যে বাইকার্বনেট বাফার, মানুষের রক্তে 3 ধরনের বাফার আছে। দেন মানুষের রক্তের যে পিএইচ এর মানটা, সেটা রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45 এর মধ্যে, এবং এভারেজ করলে কত আসে? 7.4 আসে। এরপরে দুটো ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, যে যদি কোনো কারণে মানুষের রক্তের যে সর্বোচ্চ লিমিট কত, 7.45, এটা বেশি হয়ে যায়, এটা থেকে বেশি মানে কার দিকে, ক্ষারের দিকে যাইতেছো, তাহলে সেই রোগের নাম হচ্ছে অ্যালকালিসিস, কারণ অ্যালকালি বা ক্ষারের দিকে যাইতেছো, ঠিক আছে। এবং অধিক অ্যালকালিসিস হলে একদম ডিরেক্ট রোগীর মৃত্যু হয়ে যেতে পারে। এরপরে তোমার হচ্ছে যদি পিএইচ এর মানটা কি হয়, 7 থেকে কম হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি অ্যাসিডোসিস, কারণ কি অ্যাসিডের দিকে যাইতেছে, এবং এটা হলে কোমায় চলে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক আছে, এবং মরেও যেতে পারে, এত অনেক বেশি কম হয়ে গেলে মরেও যেতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে মানুষের রক্তে যে পিএইচ নিয়ন্ত্রণ, সেটা একটা কি সিস্টেম, বাফার সিস্টেম। কি কি আছে? আন্তঃকোষীয় ফসফেট বাফার, প্রোটিন বাফার, এবং হচ্ছে বাইকার্বনেট বাফার। সো তিনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, রক্তের যে বাফার সিস্টেম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে ওকে ওকে, অনেক কিছু এখানে পড়ে ফেললাম, তাও শেষ হবে না, অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে। কৃষি উৎপাদনে পিএইচ এর গুরুত্ব, এখানে আমাদের কয়েকটা জিনিস মুখস্থ রাখা লাগবে, যে কিসের পিএইচ কত, ঠিক আছে। এখানে আলটিমেটলি ভাই আর তোমাকে হেল্প করতে পারলাম না, কারণ টুথপেস্টের পিএইচ কত, ঠিক আমি কেমনে হেল্প করবো বলে, তোমার মুখস্থ রাখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, সেখানে কিছু সংকেত আছে, যে যেমন আমরা মাটির পিএইচ বাড়াইতে হলে কি ইউজ করি, কমাইতে হলে কি ইউজ করি, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। সো মনে রাখবা, আমাদের যদি মাটির পিএইচ বাড়াইতে হয়, তাহলে আমরা ক্ষারীয় যেসব হচ্ছে তোমার কি আছে, সারগুলো আছে, সেগুলো ইউজ করি, তাই না, কারণ ক্ষার কি করে, পিএইচ বাড়ায়। আর তোমার হচ্ছে অম্লীয় গুলো ইউজ করি কখন, যখন হচ্ছে কমাইতে হয়। সো কমাইতে হইলে মনে রাখবা নাইট্রোজেন এবং ফসফরাস যুক্ত সার ইউজ করতে হয়,
আর বাড়াইতে হলে ক্যালসিয়াম যুক্ত সার ইউজ করতে হয়, ঠিক আছে। সো এই যে চুন, তারপর হচ্ছে ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, পরীক্ষাতে আসবে ডলোমাইটের সংকেত কি, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলো দিলে কি হবে, এগুলো যেহেতু ক্ষার তাহলে পিএইচ বাড়াবে। আর তোমার ওই যে আমাদের ইউরিয়া, তারপরে নাইট্রোজেন, ফসফরাস যুক্ত এগুলো দিলে কি হবে, পিএইচ কমাবে, ঠিক আছে, পিএইচ কমাবে। ওকে, সো এটা দেখো যে কৃষি জমিতে পিএইচ এর মান কত রাখা হয়, অঞ্চল ভেদে 3 থেকে 9.5 এর মধ্যে রাখা হয়, 3 থেকে 9.5 এর মধ্যে পিএইচ মানটা রাখা হয়। বাড়াইতে হলে ক্যালসিয়াম জাতীয় সার, কমাইতে হলে পিএইচ কমাবার জন্য পটাশিয়াম এবং হচ্ছে আমাদের কি জাতীয় সার, কমাইতে হলে আমাদের হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রোজেন জাতীয় সারগুলো দিতে হয়। রসায়ন শিল্পে পিএইচ এর গুরুত্ব, আমাদের পিএইচটা সবসময় মেনটেন করা লাগে, ঠিক আছে, সবকিছুর মধ্যেই। কারণ সবকিছুর পিএইচ যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে সেটার মধ্যে তোমার অম্ল ক্ষারের ব্যালেন্সটা ঠিক থাকবে না এবং আমরা ইউজ করতে গেলে সেখানে কিন্তু বিপদে পড়বো, ঠিক আছে, ইউজ করতে গেলে বিপদে পড়বো। সো মৃৎশিল্পে কাদামাটির পিএইচ কত, 6.65। চামড়া ট্যানিং অনেক বেশি ইম্পর্টেন্ট, পিএইচ কত রাখা হয়, 4 থেকে তোমার হচ্ছে 4.5। সেগুলো তো আলটিমেটলি মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নেই। টয়লেট ফ্রিজ এর মধ্যে আমরা কি কি ইউজ করি দেখো, এখানে অনেকগুলো দেওয়া আছে যে বয়স্ক লোকের পিএইচ এত, তারপরে তোমার হচ্ছে এই যে বাচ্চাদের কোমল ত্বকের পিএইচ এত, মুখমণ্ডলের পিএইচ এত, এখানে অনেক কিছু দেওয়া আছে। তো এখান থেকে ইম্পর্টেন্ট যেটা যে দেখো ত্বককে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে ত্বকের পিএইচ 4.40 থেকে 5.5 এর মধ্যে রাখতে হয়। তাহলে আমরা যে ত্বকে লোশন দিই এগুলার পিএইচ যদি কোনো কারণে রেঞ্জের বাইরে যায় তাহলে সেগুলোকে আমাদের ক্ষতি করবে না, বুঝতে পারছো। তাহলে আমাদের যে কোনো তোমার হচ্ছে জিনিস তৈরি করতে গেলেই, কেমিক্যাল যত কিছু তৈরি করতে যাবো, আমাদের পিএইচ এর মানটা মাথায় রাখা লাগবে যে আচ্ছা এটা কিন্তু এতের মধ্যে রাখতে হবে। তবে যে গোসল করা সাবানে, চুলের শ্যাম্পু, ফেস ওয়াশ, টুথপেস্ট এগুলোর পিএইচ দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। ওষুধের মধ্যে পিএইচ, ভাই পিএইচ এর ওষুধে অনেক গুরুত্ব আছে, ঠিক আছে, মানে পিএইচ মানটা কন্ট্রোল না করলে এখানে পুরো বিপদ হয়ে যাবে, ঠিক আছে, পিএইচ মানটা কন্ট্রোল না করলে বিপদ হয়ে যাবে। কারণ মানুষের মাতৃ দুধে একরকম পিএইচ, প্রস্রাবে একরকম পিএইচ, চোখের পানিতে একরকম পিএইচ, মুখের লালায়, রক্তে একরকম পিএইচ। আমি যদি ওষুধগুলো যে সেবন করবো এক একটা জায়গার ক্ষেত্রে, সেখানে যদি পিএইচ ব্যালেন্সটা মেনটেন না করে তাহলে কিন্তু সেই ওষুধটা কাজ করবে না, গিয়ে এখানে উল্টা আরো ক্ষতি করবে আমার, তাই না। তাহলে ওষুধের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে পিএইচটা তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমার করতে হবে। পাকস্থলীর পিএইচ কত, তোমার 1.5 থেকে 3.5। ক্ষুদ্রান্তের পিএইচ কত ভাইয়া, 7.5 থেকে 8 তোমার হচ্ছে 8। কারণ ক্ষুদ্রান্ত কি তোমার হচ্ছে ক্ষার থাকে, তাই না, এজন্য ক্ষুদ্রান্তের পিএইচটা একটু 7 থেকে বেশি হয়। আচ্ছা, পিএইচ পরিমাপ করে উপযুক্ত প্রসাধনী সামগ্রী নির্ণয়। আচ্ছা, ওই যে কোনটা কতটুকু রাখা লাগবে, লালার জন্য কত, টুথপেস্টের জন্য 8 রাখা লাগবে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে মেহেদি পাতার জন্য পিএইচ কত রাখা লাগে, তোমার হচ্ছে 5.5 এর থেকে কম রাখা লাগে। এগুলো হচ্ছে তোমার আলটিমেটলি এখানে পড়তে হবে। এরপর ভাই দেখো আমাদের এই পার্টটা গেল পিএইচ। এরপরে ভাইয়া হচ্ছে এরপরের পার্টটা হচ্ছে আমাদের থার্মোকেমিস্ট্রি। সো এখানে তোমার হচ্ছে ম্যাথ আছে, আমি খালি কনসেপচুয়াল পড়াটা তোমার জন্য নিয়ে আসছি। যে প্রথম আমাদের কি করতে হবে, প্রশমন তাপ। প্রথম আমাদের কি করতে হবে ভাইয়া, প্রশমন তাপ, ঠিক আছে। সো প্রশমন তাপের যে মান, এখান থেকে এমসিকিউ আসে। সো তুমি মনে রাখবা যে একটা স্ট্রং এবং আরেকটা স্ট্রং, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার দুইজনে যখন স্ট্রং হবে তখন প্রশমন তাপের মান হয় -57.34 কিলোজুল বা -57.34 কিলোজুল। অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে যে সবল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন তাপ কত, -57.34 কিলোজুল। এরপরে কোনটা মনে রাখতে হবে, যে দুইটা যখন দুর্বল হয়, যে একটা দুর্বল অ্যাসিড এবং একটা দুর্বল ক্ষার, তখন এটার মান হয় -50.40। আর লাস্ট দেখো HF এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, যখন থাকে তখন প্রশমন তাপ সর্বোচ্চ হয় যেটা হচ্ছে -68.60। তাহলে এই তিনটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাপ থেকে যতটুকু পড়ার ততটুকুই পড়াবো, ঠিক আছে, এক্সট্রা তোমার কিছু পড়া দরকার না। ওই হেসের সূত্র দিয়ে ম্যাথ তোমার করা লাগবে না মেন বই থেকে, ঠিক আছে। তুমি যদি 9 10 হেসের সূত্র করে থাকো ম্যাথ তুমি করতে পারবা, যদি এটা শর্ট সিলেবাসের বাইরে, তো আমরা একদম স্পেসিফিক লাইনগুলো পড়বো। তাহলে মনে রাখবা এই প্রশমন তাপের যে লিস্টটা আছে, এই লিস্ট থেকে তুমি তিনটা জিনিস পড়বা, যে দুইটাই সবল হইলে 57.34, দুইটাই দুর্বল হইলে 50.40, এবং এই মানটা কি সব থেকে কম। আর সব থেকে বেশি হচ্ছে যখন HF আর সোডিয়াম হাইড্রোক্সাইড করবে, এটা হচ্ছে সব থেকে বেশি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে আসো বন্ধন শক্তি, বিক্রিয়া তাপ, অনেক কথাবার্তা বলে দেওয়া আছে, আমাদের এত কিছু জানার সময় নাই। হেসের সূত্র, হেসের সূত্র মানে কি, হেসের সূত্র মানে হচ্ছে ধরো চিত্র এখানে বইয়ে দেওয়া আছে, বই থেকেই দেখাই দিই, চিত্র দেওয়াই আছে। ধরো এই যে আমাদের এ এখানে আছে, ঠিক আছে। সো এ থেকে আমরা আলটিমেটলি সি তৈরি করতে চাই, তো তার জন্য যেটা করা লাগে, ফার্স্টে এ থেকে বি তৈরি হইলো, এখানে ডেলএইচ এর পরিবর্তন কিছু একটা হয়েছে, দেন বি থেকে সি হইলো, এখানে ডেলএইচ এর পরিবর্তন কিছু একটা হয়েছে, ঠিক আছে, মানে তাপমাত্রা তো পরিবর্তন হয়েছে, তাই না। এ থেকে বি, দেন বি থেকে সি, এটা হচ্ছে প্রসিডিউর, যে ফার্স্টে এ থেকে বি তৈরি হইলো, দেন বি থেকে সি তৈরি হইলো। তো এইটা যা আসবে দেখো, এ থেকে বি হইতে হইলে ডেলএইচটা কত, ডেলএইচ 2, তারা নাম দিছে ডেলএইচ 2।
আর বি থেকে সি তে আসতে হইলে কত, ডেল এইচ থ্রি। এই দুটাকে যোগ করে যেই শক্তিটা পাওয়া যাবে, যত জুল পাওয়া যাবে, তুমি যদি ডিরেক্টলি দেখো শুরু করছিলা কোথায়, এ তে, সেখান থেকে গেছো বি তে এবং ফাইনালি আসছো সি তে, তুমি এটা না করে যেখান থেকে শুরু করছিলা আর যেখানে শেষ করছো ডিরেক্টলি যদি ওইখানে যাও, তাহলে যে মানটা আসবে এইটা আর এই দুটার যোগফল সেম সেম আসবে, অর্থাৎ এই যে এই দুটার যোগফলটা আসবে এটা সমান। তার মানে কি, আমরা বর্তমানে এখানে আসি, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, তো এই দুইটার জিনিস যাইতে আমার যত শক্তি খরচ হয়েছে, ডিরেক্টলি এখান থেকে এখানে যেতে তত শক্তি খরচ হবে। এটা হচ্ছে হেসের সূত্র। তাহলে এরপর এটা হচ্ছে হেসের সূত্র, অর্থাৎ তুমি একটা জায়গা থেকে যদি তুমি আরেকটা জায়গায় যাবা, তুমি যে এখান থেকে আরেকটা জায়গায় যাবা, ঘুরে ফিরে ধরো এখানে আসলা, এটা মানে কি, তুমি এখান থেকে এখানে গেছো এক শক্তি লাগছে, এখান থেকে এখানে গেছো শক্তি লাগছে, তো ওই দুইটা শক্তি মিলে যা হবে, তুমি যদি একদম যেখান থেকে শুরু করছিলে আর যেখানে শেষ করছো সেখানে যাও, তাহলে একই শক্তি লাগবে, ওই দুইটা আর এইটা সেম হবে। এটা আলটিমেটলি হেসের সূত্র। এভাবে আমরা কি করি, যে বন্ধন শক্তিটা কাউন্ট করি, সেখান থেকে এনথালপিটা বের করি, তাই না, ম্যাথ করে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। এবং লাস্ট এই পেজটা কিছু জন্য আনছি এই এমসিকিউটা করার জন্য, কারণ এই এমসিকিউটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। দেখবা তাপ রসায়ন থেকে কোনো না কোনো জায়গায় হয় মেডিকেল, নইলে ভার্সিটি, নাইলে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বোর্ড পরীক্ষা এইচএসসি তে আসবে যে নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া। সো মনে রাখবা সব সময় ঘনীভবন একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং অনেকবার করে স্যারের বইতে দেওয়া আছে। ঘনীভবন কি, ঘনীভবন হচ্ছে তাপ উৎপাদী। ভাইয়া ঘনীভবন কি, ঘনীভবন হচ্ছে তাপ উৎপাদী, ঘনীভবন হচ্ছে তাপ উৎপাদী। তাহলে এখানে খুঁজে দেখো তো কোনটা ঘনীভবন। হ্যাঁ, তরল থেকে গ্যাস, এটা কি ঘনীভবন হইলো নাকি এটা বাষ্প হয়ে গেল? হ্যাঁ, গ্যাস থেকে লিকুইড, এই যে উল্টা দেখো, গ্যাস থেকে তরল হইছে, উল্টা দিকে আসছে, ঘনীভবন হইছে। তাহলে এই যে আমাদের ঘনীভবন বিক্রিয়া কি, একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া কি, একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে সেইটা। এটা আলটিমেট করে টাইম নিয়ে দিলাম, কারণ হচ্ছে মাঝখানে শুট করার টাইমই পাচ্ছিলাম না, ফাইনালি বন্ধ পাইলাম, তাই হচ্ছে এই ক্লাসটা শুট করে তোমাদেরকে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের মূল বই সিরিজের রাসায়নিক পরিবর্তন। আমাদের আর দুইটা ক্লাস বাকি থাকবে, এরপর কর্মমুখী রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন, সেই দুইটাও তোমরা হচ্ছে এক টানা পেয়ে যাবা। টানা 3 দিনে আমরা হচ্ছে 3টা ক্লাস দিয়ে দিব। তাহলে সবার সাথে দেখা হবে এরপরে ক্লাসে। সে বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।